হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা বায়োলজিকে সবসময় মনে করি একটা কঠিন সাবজেক্ট। এই সাবজেক্ট হয়তো মুখস্থ করেই পার করতে হয়, বোঝার মনে হয় কিছুই নাই। আমরা মনে করি যে একটা জিনিস মুখস্থ করব, জাস্ট পরীক্ষাতে গিয়ে লিখে আসবো, জাস্ট কোনো রকম পাস করে যাবো, তাই না? ব্যাপারটা হলো এরকম চিন্তাভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ওকে? যখন আমার একাডেমিক লাইফ ছিল, একাডেমিক লাইফেও আমি একসময় ভাবতাম যে আসলে বায়োলজিকে বোঝার মতো কিছু আছে অ্যাকচুয়ালি। ব্যাপারটা হয় বায়োলজি কিন্তু বোঝার অনেক জিনিস আছে। ব্যাপারটা আমরা আমাদের ক্ষেত্রে বায়োলজি আমরা পড়তে জানি না, বুঝতে শিখি না, বা কোন জিনিসটা পড়তে হবে, কোনটাতে ইম্পর্টেন্স দিতে হবে, কোনটা ভালোভাবে মনে রাখতে হবে, কোনটা একটু মুখস্থ করে খেয়াল রাখতে হবে, সেই ব্যাপারগুলো আমরা খুব একটা মনে রাখতে চাই না বা আমাদেরকে বলে দেয় না। দেখো, আমি যদি তোমাদের কলেজ লেভেলের কথাই যদি বলি বা কলেজের ক্ষেত্রেই বলি, দেখো তোমাদের স্যার ম্যামরা, আমাদের অনেক সিনিয়র স্যার ম্যামরা থাকে, ওনারা কিন্তু অনেক ইফোর্ট দেয় আমাদের বোর্ডে চিত্র এঁকে অনেক ডিটেলসে পড়ানোর চেষ্টা করি। আমরা স্যার ম্যামদের ক্লাস করি, মনে হয় যে হ্যাঁ সব কিছুই তো বুঝতে পারছি, কিন্তু যখন আমরা বাসায় ফিরে আসি, যখন আমরা বইটা খুলি, এত বড় বড় লাইন, এত বড় বড় পেজ বই দেখে মনে হয় কি, থাক, আর পড়বো না, আর ভালো লাগতেছে না। জাস্ট ব্যাপারটা হয় কি, এই যে এই টেন্ডেন্সির যে ব্যাপারটা, আমাদের কি হয়, আমাদের আস্তে আস্তে হতাশ হয়ে যায়। মনে হয় যে বায়োলজি আসলে কোন জিনিসটা পড়বো, কোন জিনিসটা বাদ দিব, এই জিনিসটা নিয়ে আমরা দ্বিধান্বিত হয়ে যাই। পরে এই দ্বিধা থেকে আমরা বের হয়ে আসতে পারি না, আস্তে আস্তে আমাদের হতাশাটা জেঁকে বসে। যদি তুমি এই হতাশাটাকে কাটাইতে চাও, তাহলে তোমাকে অন্তত বায়োলজি কীভাবে পড়তে হয়, বুঝতে হয়, সেটা তোমাকে জানতে হবে। আমি আমার একাডেমিক লাইফে, আমার অ্যাডমিশন লাইফ বলো, পুরো যে একাডেমিক জার্নি, সেই জার্নিতে আমি প্রিফার করি বায়োলজিকে ইন্টার রিলেট করে পড়া। দেখো, সাপোজ মনে করো তোমার একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কোনো জিনিস, যেই জিনিসটা তুমি বুঝতে পারতেছো না, সেই জিনিসের একটু বেসিক থেকে তোমাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। একটা চ্যাপ্টার অনেক বড়, হ্যাঁ, যখন তুমি মনে করো সাপোজ জাস্ট তুমি একটা ক্লাস করলা, তুমি জাস্ট ভালো একটা নোট খাতা তৈরি হলো, কিন্তু যখন তুমি বই খুলতেছো তোমার মনে হয় একটা হতাশা কাজ করতেছে যে কোন জিনিসটা বাদ দিব, কোন জিনিসটা পড়বো। আমি কিন্তু বুঝতেই পারতেছি না যে এই জিনিসটা থেকে, এত একটা বড় চ্যাপ্টার থেকে কোন জিনিসটা আমার কিসের জন্য ইম্পর্টেন্ট। যখন আমি বুঝতে শিখবো, জানতে শিখবো যে আমার এই কোশ্চেনটা আমার এমসিকিউতে আসতে পারে, এই কোশ্চেনটা আমাদের প্রি টেস্টে আসে, এটা আমাদের টেস্ট পরীক্ষা আসতে পারে, অর্ধবার্ষিকে আসতে পারে, এই কোশ্চেনটা আমাদের ঢাবি রিলেটেড, ঢাবি স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড, এই কোশ্চেনটা আমাদের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো আমাদের সিকিউতে হতে আসে। যখন আমি এই ব্যাপারগুলোকে ইন্টার রিলেট করে পড়তে পারবো, যখন আমি বুঝতে শিখবো এই জিনিসটা আমার ক নাম্বারের জন্য সংজ্ঞা টাইপ মনে রাখতে হবে, এই জিনিসটা আমার এমসিকিউ টাইপ মনে রাখতে হবে, তখন কিন্তু আমাদের অনেকটা ইফোর্ট কমে আসে, পুরো জিনিসটা মনে রাখাটা সহজ হয়, পুরো জিনিসটা প্রসেস করাটা ইজি হয়। আমাদের যে ক্লাস যেটা, এটা এই ক্লাসটাতে আমরা চেষ্টা করব পুরো অণুজীব যে চ্যাপ্টারটা, যেটা এই চ্যাপ্টারটাকে ইন্টার রিলেট করে তোমাদের একাডেমিকের জন্য যা যা লাগে, যেই বেসিক দেওয়া লাগে, তোমাদের অ্যাডমিশনে কোন কোন কোশ্চেন কীভাবে আসতে পারে, তোমাদের একাডেমিকের জন্য কীভাবে লাগবে, কোনটা সিকিউতে আসে, কোনটা তোমার কখের জন্য ইম্পর্টেন্ট, আমরা সবগুলো এই চ্যাপ্টারটাতে কভার করার চেষ্টা করবো, ওকে? যাই হোক, অনেক তো কথা হলো, আমরা পড়াশোনাতে চলে যাই। চ্যাপ্টারটা না অনেক ইম্পর্টেন্ট, জানো? দেখবে যে তোমাদের একাডেমিক লাইফ বলো, তারপর মনে করো তোমার অ্যাডমিশন লাইফ বলো, এমন কোনো জায়গা বাদ নাই যেখানে তোমাদের এই চ্যাপ্টারটা লাগবে না। যেমন আমার কথাই বলি, যে আমি তো এখন মেডিকেলে কন্টিনিউ করতেছি, মেডিকেলে পড়াশোনা করতেছি, আমাদের ফোর্থ ইয়ার শেষ, ফিফথ ইয়ার ক্লাস শুরু হবে সামনে। আমাদের থার্ড প্রফে 3টা সাবজেক্ট ছিল, জানো? একটা হলো তোমার ফার্মাকোলজি, একটা হলো মাইক্রোবায়োলজি, একটা হলো প্যাথোলজি। এই যে চ্যাপ্টারটা দেখতেছো না, এই চ্যাপ্টারে তোমাদের কী কী আলোচনা করা হয়েছে? এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে মেইনলি তোমাদের ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এবং তোমার ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? এই যে আমাদের যে মাইক্রোবায়োলজি যে চ্যাপ্টারটা, যেটা বা আমাদের মাইক্রোবায়োলজি যে সিলেবাস, যেটা পুরোটা যদি আমাদের সাবজেক্টের কথাই বলি, আমাদের মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয় ব্যাকটেরিয়া নিয়ে, ভাইরাস নিয়ে, পরজীবী বা প্যারাসাইট নিয়ে, আমাদের মাইকোলজি বা ছত্রাক নিয়ে, পাশাপাশি আমাদের ইমিউন সিস্টেম, যেটা তোমাদের যে চ্যাপ্টার 10, যেটা সেকেন্ড পার্টের, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেনারেল ব্যাকটেরিওলজি নিয়েও আলোচনা করা হয়। দেখছো যে তোমাদের এই একটা চ্যাপ্টার পড়তেছো, এটা কিন্তু আমাদের মেডিকেলে আমাদের থার্ড প্রফে একটা বড় একটা সিলেবাস এবং বড় একটা সাবজেক্ট। দেখো তোমাদের কত একটা ছোট করে তোমার জাস্ট 40-50 পেজের মধ্যে ইনক্লুড করে দিছে, তাই না? এত একটা বড় সিলেবাসকে যখন একটা ছোট একটা জায়গাতে ইনক্লুড করে দিবে, তখন তো আসলে সেটা আমাদের জন্য বোঝা অনেক টাফ হয়ে যায়, তাই না? চলো আমরা চ্যাপ্টারটাকে যতটা ইজি করতে পারি আমরা চেষ্টা করব। আসো, এখন এই অণুজীবের মধ্যে দেখবা কি, যে সাপোজ আমি যদি তোমাদের একটু বলি যে অণুজীব বলতে আসলে অ্যাকচুয়ালি কী মিন করে। আমি যদি বলি যে ভাইয়া অণুজীব বলতে আসলে কী মিন করে, অণুজীব বলতে আসলে মিন করতেছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না, অনেক কেসে আমরা
মানে মাইক্রোস্কোপ, নর্মাল যে মাইক্রোস্কোপ যেগুলো সেগুলো দিয়েও দেখতে পারি না, আমাদের মাঝে মধ্যে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। যেমন দেখবা কি ভাইরাসের কথাই যদি বলি, ভাইরাসটা না এত এত ছোট যে তুমি নর্মাল যদি হলো একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাও সেটা তো তুমি দেখতে পারবে না, তোমার কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। আর অনেক ফিচার্স থাকে সেগুলোতে আসলে অনেক সময় দেখা যায়। আবার এমনও ভাইরাস আছে যারা অনেক ছোট, তাদেরকে তোমার ইউভি লাইট দিয়ে আমাদের যে মাইক্রোস্কোপ যেটা সেটার পাওয়ার বাড়ায় নিয়ে আলটিমেটলি দেখতে হয়। অনেক ব্যবসা আছে, চলো আমরা আরও ক্লাসের ভিতরে দেখবো, জানবো। দেখো এই যে আমাদের প্রথম যে পার্ট, যেটা এই যে এই পার্টটা দেখতেছো, এই পার্ট কিন্তু আমাদের আহামরি খুব একটা জিনিস পড়ার মতো নাই। হ্যাঁ, তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো, দেখবা যে এখানে অনেক অনেক কথাবার্তা বলছে। যে আমি যদি তোমাকে বলি যে মাইক্রোবায়োলজি বলতে আসলে অ্যাকচুয়ালি কী মিন করে। মাইক্রোবায়োলজি বলতে আসলে মিন করে আমাদের বিজ্ঞানের যে শাখায় আমরা মাইক্রোবস বা অণুজীব নিয়ে আলোচনা করি সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। ঠিক আছে, তাহলে জাস্ট তোমার এটা ক নাম্বারের কোশ্চেন হতে পারে যে ভাইয়া মাইক্রোবায়োলজি কি বা অণুজীব বিদ্যা যেটা, দেখো আমাদের হলো কি বলছে অণুজীব তত্ত্ব, যেটা অণুজীব তত্ত্ব বলতে বা মাইক্রোবায়োলজি বলতে কি মিন করে, তাহলে বলবা বিজ্ঞানের যে শাখায় আমরা মাইক্রোবস নিয়ে বা অণুজীব নিয়ে আলোচনা করি সেটাই হলো আমাদের মাইক্রোবায়োলজি। ওকে, একটু আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে গেলে দেখবা যে অনেক অনেক ব্যাপার থাকে, এখানে অনেক কিছু লেখছে। দেখো আমরা হলো কি কি শিখতে পারবো এই ব্যাপারগুলোতে, এই চ্যাপ্টারে কি কি আছে, অনেক কিছু আলোচনা করছে। আমরা চলে আসি ভাইরাসে। এখন আমি যদি তোমাকে ভাইরাসের ইন শর্ট ব্যাপারগুলো বলি যে ভাইরাস অ্যাকচুয়ালি কী, যদি আমরা জাস্ট সামারি একটা জানতে চাই যে ভাইরাস অ্যাকচুয়ালি কী। ভাইরাস হলো এমন একটা জিনিস বা এমন একটা সত্তা, এটাকে আসলে তারা জীবিত বস্তুও বলে না, জড় বস্তুও বলে না। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা জীবিত বস্তুও না, জড় বস্তুও না, তাহলে আসলে কি ভাইরাস? এটা ভাইরাসই, বুঝছো? মানে বিজ্ঞানীরা যখন গবেষণা করছে তারা ভাইরাসকে ভাইরাসের বাদ দিয়ে কোনো কিছু দিয়েই ডিসক্রাইব করতে পারে না। তারা জড়বস্তুর ভিতরে ঢুকাবে সেটাও পারতেছে না, জীবিত বস্তুর ভিতরে ঢুকাবে সেটাও পারতেছে না। এখন বলতে পারো ভাইয়া একখানে দিয়ে দিলেই তো হয়, এত পারি না করার তো মানে নাই। ব্যাপারটা হলো কি এখানে অনেক কনফিউশনে আছে। যখন একটা ভাইরাস আমাদের মানব দেহের ভিতরে প্রবেশ করে তখন সেই ভাইরাসটাকে দেখবা কি সেই ভাইরাসটা আমাদের ভিতরে মাল্টিপ্লিকেশন করে সংখ্যা বাড়ায় আমাদের ভিতরে অনেক রোগ ব্যাধি তৈরি করতেছে, তাই না? এখন আমি যদি তাকে জড় অবস্থার ভিতরে দিয়েই দেই তাহলে সে আমার ভিতরে কিভাবে করে মানে কেমন করে আমার ভিতরে এত রোগ মানে বালাই সৃষ্টি করতেছে, তাই না? তার মানে আমি কিন্তু তাকে জড় বস্তুর ভিতরে ফেলতে পারতেছি না। আবার তুমি যে তাকে জীবিত বস্তুর ভিতরে ফেলবা, তার মানে সে যে জীবিত বস্তু সেটার পুরোপুরি ক্যারেক্টারিস্টিক্সও সে দেখায় না, বুঝতে পারছো? সেজন্য আসলে না ভাইরাসকে আমরা জড় বস্তুও বলতে পারি না, জীবিত বস্তুও বলতে পারি না। সেজন্য আমাদের বিজ্ঞানীরা বলছে ভাইরাস জড় বস্তুও না, জীবিত বস্তুও না, ভাইরাস ভাইরাসই। চলো আমরা একটু ভিতরে যাই। দেখো এখানে অনেক কথাবার্তা বলছে যে সাধারণ সর্দি, তারপর ইনফ্লুয়েঞ্জা, অনেক রোগের নাম বলছে। তোমরা যদি চাও একটু রিডিং পড়তে পারো, এখানে আমাদের কোনো কিছু নাই। যেটা আমাদের দরকার ভাইরাস কি কোশ্চেনটা আমাদের করতে পারে ক নাম্বারের জন্য। হ্যাঁ, আমি যদি বলি যে এটা আমাদের কি কোশ্চেন হতে পারে, ক নাম্বারের জন্য কোশ্চেন হতে পারে যে ভাইরাস কি। তাহলে আমি যদি তোমাকে বলা হয় যে ভাইরাস হলো একটা রোগ সৃষ্টিকারী বস্তু, ভাইরাস হলো একটা রোগ সৃষ্টিকারী বস্তু, যের অ্যাকচুয়াল মিনিং কি বিষ। যে অ্যাকচুয়াল মিনিং কি বিষ। আমি যদি বলি যে ভাইরাসকে কি আমরা তোমার কোনো একটা অণুবীক্ষণ যন্ত্র, নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি দেখতে পারবো? আমরা কোনোভাবেই নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবো না। আমাদের দেখতে কি লাগবে? তাহলে বলবা ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। ঠিক আছে, কি লাগবে? ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। এবারটা একটু খেয়াল করো, যদি আমি বলি যে নর্মাল মাইক্রোস্কোপ কি দেখতে পারতেছি না, কি লাগতেছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগতেছে। কেন দেখতে পারতেছি না? কারণ এটার আকারটা এতই ছোট যে আমাদের নর্মাল যে মাইক্রোস্কোপ যেটা সেটাতে কিন্তু আমরা দেখতে পারি না। আমাদের কি লাগে? ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। পরেটা দেখো, তারপর বলছে যে ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। খেয়াল করো, এখন বলতে পারো ভাইয়া অতি আণুবীক্ষণিক আর আণুবীক্ষণিকের মধ্যে পার্থক্য কি? আণুবীক্ষণিক মানে হলো তুমি যে নর্মাল মাইক্রোস্কোপ যেটা, সরল মাইক্রোস্কোপ যেটা, সেটাতে তুমি দেখতে পারবা। অতি আণুবীক্ষণিক যেটা, সেটা অবশ্যই তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। এখন ব্যাপারটা হয় কি বলতে পারো ভাইয়া তাহলে অতি আণুবীক্ষণিক কোনটা, আণুবীক্ষণিক কোনটা? অতি আণুবীক্ষণিক তো তুমি জানো ভাইরাস একটা অতি আণুবীক্ষণিক। যদি বলি যে আণুবীক্ষণিক কোনটা, তাহলে বলতে পারো হ্যাঁ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকেও কিন্তু আমরা নর্মালি খালি চোখে দেখতে পারি না, তো আমার দেখার জন্য কিন্তু একটা মাইক্রোস্কোপ লাগে। কিন্তু ব্যাকটেরিয়ার ব্যাপারটা হয় কি, ব্যাকটেরিয়ার আকারটা একটু নর্মালি বড় হয়, মোটামুটি আমার একটা সাধারণ মানে যদি বলি যে 10x অথবা 40x বা 100x দিয়ে কিন্তু আমরা মোটামুটি মানের একটা অণুবীক্ষণ যন্ত্র হলেও আমরা ব্যাকটেরিয়াকে দেখতে পারি, কিন্তু ভাইরাসকে কোনোভাবেই অণুবীক্ষণ মানে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া কোনোভাবেই দেখতে পারবে না। তাহলে দেখো ওই কথাটাই বলছে যে ভাইরাস কেমন, ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক এবং ভাইরাস হলো অনেক কথাবার্তা বলছে, জাস্ট একটু একবার রিডিং দিলা। এখন আমি যদি তোমাকে বলি যে প্রথম ভাইরাস নামটা প্রবর্তন করেন কে? বিজারিং। নামটা একটু মনে রাখবা, তোমাদের একাডেমিকের জন্য ওই বিজারিং নামটা আসলে খুব একটা জনপ্রিয় না, খুব একটা আসতে দেখা যায় যে ব্যাপারটা এরকম না, তারপরও মনে রাখো যে বিজারিং সর্বপ্রথম ভাইরাস নামকরণটা করেন। ওকে,
দেখো আমি যদি এখন বলি যে ভাইরাসের দেহে কি কি থাকে জানো, বাইরে থাকে প্রোটিন, আর ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড। আমি যদি বলি যে ভাইরাসের ক্ষেত্রে বাইরে কি থাকে, বাইরে থাকে প্রোটিন, আর যদি ভিতরে কি থাকে তাহলে বলবা নিউক্লিক অ্যাসিড। তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলা হয়, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইরাস অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি, তাহলে কি বলবা, তাহলে বলবা যে ভাইরাস হলো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এখন বলতে পারো ভাই নিউক্লিক অ্যাসিড বলতে আসলে কি মিন করে, নিউক্লিক অ্যাসিড বলতে আসলে মিন করে সেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। আমাদের যদি এখন জিজ্ঞাসা করি যে ভাইরাস কি দুইটাই একসাথে থাকে, কখনোই দুইটা একসাথে থাকে না। ভাইরাসে হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। এইটার ক্লাসিফিকেশন বা এটা শ্রেণীবিন্যাস আমরা এইটার উপর নির্ভর করেই করি। যদি দেখো যে ভাইরাসে শুধু ডিএনএ আছে, আচ্ছা তো আমরা তো জানি যে নর্মালি ডিএনএ অথবা আরএনএ থাকবে, একসাথে দুইটা থাকা কোনোভাবেই সম্ভব না। যদি ডিএনএ থাকে তাহলে কি বলবো, ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাহলে কি বলবো, আরএনএ ভাইরাস। আই থিঙ্ক এই ব্যাপারগুলো অন্তত তোমাদের ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো আমরা একটু ভিতরের দিকে চলে আসি। দেখো যে এটা কিন্তু অতি আণুবীক্ষণিক মানে অতি আণুবীক্ষণিক একটা বস্তু। তাহলে তোমার যদি বলি যে ভাইরাস যেটা, হ্যাঁ ভাইরাসটা কি তোমার আমাদের বডিতে থাকা অবস্থায় কোনোভাবেই কি সংখ্যা বৃদ্ধি করতে পারবে, কোনোভাবেই কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। যখনই ভাইরাসটা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করবে তখনই কেবলমাত্র সে তার সংখ্যাটা বৃদ্ধি করতে পারবে। যখন বাইরে থাকবে তখন কি সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে, কোনোভাবেই পারবে না। বুঝতে পারছো? এখন এখান থেকে তোমার একটা ব্যাপার হতে পারে যে ব্যাপারটা আমাদের হয় কি, এই যে তার সংখ্যা বৃদ্ধির যে ক্যাপাসিটি বা এই ক্ষমতা, এটা কখন অর্জন হয়, যখন আমাদের বডির ভিতরে প্রবেশ করে। মনে করো সাপোজ আমি বাইরে রেখে দিছি, ভাইরাস কি কোনো মানে নিজের সংখ্যা বাড়াইতে পারবে, কোনোভাবেই তার সংখ্যা বাড়াইতে পারবে না। যখন ভাইরাসটা আমাদের বডির ভিতরে প্রবেশ করবে তখনই কেবলমাত্র তাদের আমাদের বডির ভিতরে তার সংখ্যাটা বাড়াইতে পারবে এবং বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করতে পারবে। ওকে, সামনে চলে আসো। এখন দেখবা কি এই যে এই পেজটা না, আমাদের যে সেকেন্ড যে পেজ, যেটা সেকেন্ড পেজটাতে এত 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 তো নাম, তুমি দেখবা যে পড়তে গেলে এক কান দিয়ে মুখস্থ করবা এক কান দিয়ে বের হয়ে যাবে, ব্যাপারটা যে এরকম। তুমি শুনবা মনে থাকবে না, কিচ্ছু শুনবা মনে থাকবে না। তারপর আমি তোমাদের এই পুরো পেজটা যতটুকু পারা যায় ইজি করার চেষ্টা করবো। কেন জানো, কারণ দেখবা যে এই চ্যাপ্টারটাতে আমাদের এত এত ইনফরমেশান মনে রাখতে গেলে আমাদের কোনোটাই মনে থাকতে চায় না। তোমাদের আমি অন্তত বলে দিব যে দেখো ভাইয়া এই জিনিসটা অন্তত পড়তেই হবে, এই জিনিসের কনসেপ্ট আমার দরকার, এই জিনিস একটু ভালোভাবে মুখস্থ করবা, এটা আমাদের একাডেমিকে লাগবে, এটা আমাদের অ্যাডমিশনে লাগবে, এটা ঢাকা ইউনিভার্সিটি লাগবে, এটা আমাদের মেডিকেলে লাগবে। তাহলে দেখবে কি তুমি বলতে বুঝতে পারবা যে আসলে আমার জন্য কি লাগতেছে এবং কি লাগতেছে না। ওকে, চলো আমরা একটু দেখে নেই, একটু খেয়াল করো। যদি আমি একটু তোমাকে শুরু থেকেই বলি যে অনেক 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 কথাবার্তা বলছে, এত ডিটেলসে পড়তে যাবে না। যদি তোমাদের একটু ইচ্ছা হয়, যদি মনে হয় যে ভাই একটু রিডিং পড়েই দেখে ফার্স্ট টাইম পড়া যায়, তাহলে একটা রিডিং পড়ে দেখাটা প্রথমবারের জন্য ভালো। হ্যাঁ, ব্যাপারটা হয় কি, যখন তুমি একটু বারবার বারবার রিডিং দিবা, বারবার পড়বা, একটু বুঝে পড়ার চেষ্টা করবা, তখন দেখবা যে পুরো ব্যাপারটা কিন্তু তোমার জন্য ইজি হয়ে গেছে। ওকে, চলো আমরা একটু দেখি। এখানে একটা সুন্দর কথা বলছে, একজন বিজ্ঞানীর নাম আছে এডওয়ার্ড জেনার। হ্যাঁ, এডওয়ার্ড জেনার, দেখো তো নামটা অনেক সুন্দর না, এডওয়ার্ড জেনার। উনি কি করছেন জানো, সর্বপ্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করছেন। কি করছেন, বসন্ত রোগের কথা উল্লেখ করছেন। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া বসন্ত রোগের কথা উল্লেখ করছেন কে, তাহলে কি বলবা, এডওয়ার্ড জেনার। ওকে, তারপরে দেখো যে আমি যদি বলি যে অ্যাডলফ মেয়ার, হ্যাঁ অ্যাডলফ মেয়ার, উনি হলো তামাক গাছে ছোপ ছোপ দাগ বিশিষ্ট টোবাকো মোজাইক ভাইরাস, এটা উনি আবিষ্কার করেন। তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে, তাহলে বলবা অ্যাডলফ মেয়ার। কে আবিষ্কার করেন, তাহলে বলবা অ্যাডলফ মেয়ার। তারপর একটু দেখো, আমি যদি তোমাকে বলি যে সর্বপ্রথম এই যে আইভানোভাস্কি, হ্যাঁ আইভানোভাস্কি রিলেটেড অনেক কথাবার্তা বলছে। উনি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার করার পরও তামাক গাছে মানে রোগ সৃষ্টি হচ্ছে, এই রিলেটেড অনেক 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 ব্যাপার বলছে। সহজ কথা যদি আমি বলি যে এইখান থেকে ভাই কি কোশ্চেন হইতে পারে, তাহলে বলবা যে আমাদের যে আইভানোভাস্কি, ওনাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা অন্তত মনে রাখতে হবে, কোনোভাবেই মিস করা যাবে না। এখন এই যে আমি তিনটা নাম বললাম, হ্যাঁ এই তিনটা নামের মধ্যে তিনটা নামই অনেক ইম্পর্টেন্ট। তোমাদের একাডেমিকে বলো, তোমাদের টেস্ট পরীক্ষা বলো, অর্ধবার্ষিক বলো, দেখবে যে অহরহ ঘুরে ফিরে এই তিনটা নাম আসতেছি। ওকে, সামনে চলে আসো, আমরা আরও অনেকগুলো নাম আছে যে ব্যাপারগুলো আমরা আরও দেখবো। ওকে, এখন আমি যদি তোমাদের বলি যে আমরা একটু উপরের দিকে চলে যাই, যে এই যে বেজারিংকের নাম, যেটা বেজারিংকের নাম কিন্তু অলরেডি আমরা বলছি। বেজারিং কি করছেন বলতো, ভাইরাসের শব্দটা, ভাইরাস বলে যে কিছু একটা আছে, ভাইরাস ওয়ার্ডটা যেটা, এটা কে দিয়েছেন বলতো, বেজারিং দিয়েছেন। ওকে, তাহলে ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করবা। একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে স্ট্যানলি, হ্যাঁ স্ট্যানলি, উনি কি করছেন, মোজাইক আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাস কেলাসিত করেন, হ্যাঁ বা ক্রিস্টাল সংগ্রহ করেন। তাহলে এই লাইনটা তুমি দেখতেছো, তুমি এখন ব্যাপারটা দেখো, আমরা কিন্তু সবাই পড়ি তাই না, আমাদের পড়তে শেখা উচিত, বুঝতে শেখা উচিত, জানতে শেখা উচিত।
কোথায় কতটুকু কী পড়তে হবে, কোথা থেকে কোশ্চেন হইতে পারে, কোন জিনিসটা আমার কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা যখন আমরা বুঝতে পারবো, জানতে পারবো, তখন দেখবে কি পুরো জার্নিটা বলো পড়তে একটা মজা লাগবে। দেখবে কি যখন তুমি হলো এক গাদা গদবাদা মুখস্থ করে যাবা, দেখবে তোমার যেন বিরক্ত লাগতেছে, ভাই কি পড়তেছি না পড়তেছি, আমার আগা মাথা কিচ্ছু ঢোকে না, সব এক কান দিয়ে ঢুকাইতেছি, এক কান দিয়ে বেরো চলে যাইতেছে, আমার কোনোটাই মনে থাকে না। এরকম হলে তোমার পড়ে আনন্দ পাবে না। আনন্দ পড়ে পাবা তখনই যখন তুমি বুঝে পড়বা, জেনে পড়বা, বুঝতে শিখবা, এবং তোমার ভিতরে একটা রিয়ালাইজেশন হবে যে ভাই আমি একটা নতুন জিনিস শিখতেছি, আমার ভিতরে এই জ্ঞানটা আমার এই কাজে লাগবে, এটা আমার ভবিষ্যতে লাগবে। এই যে পুরোটা আমি পড়লাম, পুরো পেজটা পড়লাম, এই পেজের এই মার্কটা আমার এমসিকিউতে আসতে পারে, এই কোশ্চেনটা আমার সিকিউতে আসতে পারে, এই জায়গাটা ভালোভাবে পড়তে হবে, এই জায়গাটা পড়লে আমি একটা ভালো একটা মার্ক অ্যাটেন্ড করতে পারবো, কিছু জানতে পারবো। যখন তোমার ভিতরে এই যে এই টাইপের মোটিভেশন বলো, এই টাইপের রিয়েলাইজেশন যখন তোমার ভিতরে আসবে, দেখবে তোমার পড়তে ভালো লাগতেছে, শিখতে ভালো লাগতেছে। দেখো ব্যাপারটা হয় কি, আমাদের একাডেমিক লাইফ বলো, আমরা আসলে কখনো এইভাবে পড়ে অভ্যস্ত না, জানো। দেখবে কি আমরা হলো স্কুলে যাই বা আমাদের কলেজে যাই, তোমাদের স্কুল তো না, তোমাদের তো কলেজ, আচ্ছা যাই হোক, তোমরা কলেজে যাবা, দেখবা যে স্যাররা অনেক চিত্র এঁকে তোমাদের সুন্দর করে বোঝাই দিবে, তোমরা হয়তো বুঝতে শিখবা, জানবা, দেখবে যে মনে হচ্ছে যে হ্যাঁ অনেক কিছু শিখলাম। কিন্তু ব্যাপারটা হয় কি, যখন আমরা বাসায় এসি তখন মনে হয় কি যে স্যার এটা পড়াইলো, এটা তো কিছুই বুঝতেছি না। যখন মনে হয় যে বসলো, আল্লাহ এত বড় পেজ, এত বড় পেজের মধ্যে পড়বো কোনটা। ব্যাপারটা হয় যে যখন আমরা বুঝতে পারি না বা জানতে শিখি না যে আসলে আমার এই পুরো একটা বই বা একটা চ্যাপ্টার এইটার মধ্যে আমার কী পড়া লাগবে না পড়া লাগবে, তখন আমাদের হ্যাভ্যাজার্ড লাগে। আর এই একবার হ্যাভ্যাজার্ড ফিল আসলে তুমি জীবনেও আর পড়তে ভালো লাগবে না। সেখানে আমি অন্তত চেষ্টা করতেছি যাতে তোমাদের এই হ্যাভ্যাজার্ড ফিলটা যেন না আসে। তোমাদের জন্য যতটুকু দরকার, তোমাদের যত ভিতরে যেই জিনিসগুলো দরকার, সেইগুলো তুমি অন্তত ভালোভাবে বুঝতে পারো, বুঝতে শেখো যে ভাই এই জিনিসটা আমার ভালোভাবে পড়তে হবে, এই জায়গাটা ভালোভাবে পড়লে আমি কিছু শিখতে পারবো, ভালো মার্ক অ্যাটেন্ড করতে পারবো, ভালো একটা রেজাল্ট করতে পারবো। চলো আমরা একটু ভিতরে চলে আসি, অনেকটা মোটিভেশন দিলাম, আসো ক্লাসে দেখবা দেখবে যে মোটিভেশন অনেক দিব। তো ব্যাপারটা হলো মোটিভেশনও লাগবে, ইফোর্টও লাগবে। সাপোজ মনে করো এখন তুমি জাস্ট মোটিভেশন দিয়েই গেলাম, তুমি পড়াশোনার কাজ কিচ্ছু করলে না, তাহলে কিন্তু হবে না, তাই না? চলো একটু বইয়ে আসো। তাহলে দেখো যে ব্যাপারটা বললাম যে আমাদের স্ট্যানলির কথা বলছিলাম, স্ট্যানলি কী করেন বলো, উনি 1 টন তামাক পাতা থেকে 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল উনি সংগ্রহ করেন। এখন আমি যদি বলি এখান থেকে কোশ্চেন কী হতে পারে, তাহলে বলবে ভাইরাসকে কেলাসিত করেন কে, তাহলে কী বলবা? স্ট্যানলি। এখন উনি 1 টন তামাক পাতা নিচ্ছে, 1 চামচ ক্রিস্টাল আলাদা করছে, এগুলো দরকার আছে? আল্লাহর রাস্তায় একটাও দরকার নেই, বাদ দাও, বুঝতে পারছো? জাস্ট খালি মনে রাখো যে উনি ক্রিস্টাল মানে আলাদা করছেন বা ক্রিস্টালাইজেশন করছেন বা কেলাসিত করছেন। কোথা থেকে? তোমার তামাক পাতা থেকে। কে করছেন? স্ট্যানলি করছেন। ঠিক আছে, এটা ভালো মনে রাখবা। আসো তাহলে এখান থেকে একটা আমরা সামনে চলে যাই। এখানে অনেক কথাবার্তা বলছেন যে আর.এস. শেফারম্যান, তারপরে যে মরিস, দুইটা নাম দেখতেছো তাই না? আর.এস. শেফারম্যান, আর.এস. শেফারম্যান এবং বিজ্ঞানী মরিস নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী সায়ানোফাজ ভাইরাস আবিষ্কার করেন বা সায়ানোফাজ আবিষ্কার করেন। এখন তুমি বলতে পারো ভাইয়া এই জিনিসটাও তো বুঝি না, আমাকে একটু বোঝাই বলেন ভাই, সায়ানোফাজ কি, এই যে তারপর এই যে মরিসে কি আবিষ্কার করলো, শেফারম্যানে কি আবিষ্কার করলো, এটা তো আগে আমাদের কিছুই বুঝতেছে না। সহজ কথা বলি তোমাকে, সায়ানোফাজ, সায়ানোফাজটা বলতে পারো যে ভাই একটা নীলাভ সবুজ শৈবাল। যদিও তোমার মনে হবে যে ভাই এটা কি শৈবাল, আসলে এটা শৈবাল না, হ্যাঁ এটা একটা প্রোক্যারিওটস, হ্যাঁ বা আদিকোষী একটা, তোমার হলো বলতে পারো যে মানে জাস্ট সহজ কথা মনে রাখো, এটা একটা আদিকোষী প্রোক্যারিওটস। এখন ব্যাপারটা হইলো এই যে তুমি নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়াকে যেই ভাইরাসটা আক্রমণ করবে তাকে বলতেছি সায়ানোফাজ। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ফাজ মানে কি, ফাজ মানে কি, তোমরা একটু সুন্দর করে লিখে নিও, হ্যাঁ আমি নোটে একটু লিখে দিই তোমাদের, একটু দেখো। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ফাজ মানে কি, ফাজ মানে হইল একটা ভাইরাস, এটা অ্যাকচুয়ালি কি একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া সায়ানোফাজ বলতে অ্যাকচুয়ালি মিন করে কি, তাহলে আমি একটু সায়ানো লাগাই দিই এখানে, সায়ানোফাজ। তাহলে সায়ানোফাজ কি অ্যাকচুয়ালি বলো তো? ফাজ মানে হলো একটা ভাইরাস, তাই তো? ফাজ মানে হলো একটা ভাইরাস যে একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। আমি যদি সায়ানোফাজ মানে কি, সায়ানোফাজ মানে হইল যেই ভাইরাসটা সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। কী হবে এটা বলো? সায়ানোফাজ হলো সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে।
সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে ব্যাপারটা তো মনে থাকবে না? তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া সায়ানোফাজ কি, তাহলে বলবো সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে। যদি বলি শুধু ফাজ কি, এটা হলো একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া যে আমাদের যে সায়ানোফাজ এটা আবিষ্কার করেন কে, তাহলে কি বলবো? স্যাফারম্যান এবং মরিস, তাই না? স্যাফারম্যান এবং মরিস। তাহলে ব্যাপারটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। পরেরটাতে চলে আসো। এখন তোমাকে জিজ্ঞাসা করবে যে ভাইয়া যে বিজ্ঞানী লভ, হ্যাঁ বিজ্ঞানী লভ বলে একজন বিজ্ঞানী আছেন, উনি বলছেন কি জানো যে ভাইরাস ভাইরাসই, জীবিত বস্তুও নয়, জড় রাসায়নিক বস্তুও নয়। এইটা না অনেক একটা জনপ্রিয় উক্তি। তোমাদের ক্লাস শুরু করছে না, কি দিয়ে শুরু করছিলাম বলো তো? ভাইরাসের স্ট্রাকচার কেমন, ভাইরাস বলতে আসলে কি মিন করে, এগুলো দিয়ে বলছিলাম না? তাহলে দেখো বিজ্ঞানীরা এতটাই কনফিউজ যে ভাইরাসকে তারা ভাইরাসের ভিতরে রাখবে নাকি ভাইরাসকে জীবিত বস্তু বলবে নাকি জড় বস্তু বলবে, আসলে তারা কোনোভাবেই ডিসিশনে আসতে পারতেছে না। পরে আলটিমেটলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাইরাস হলো ভাইরাসই, জীবিত বস্তুও না, জড় বস্তুও না। এই উক্তিটা কে দিছে বলো? তাহলে বলবা বিজ্ঞানী লভ দিছেন। ওকে, এখন যদি তুমি বলো আমাকে ভাই এখান থেকে লাগবে কি, তো কোশ্চিনটা কী করবে? আমাকে তো পড়ার সাথে সাথে জানতে হবে, বুঝতে হবে যে ভাই এখান থেকে কী কোশ্চিন হতে পারে। তাহলে বলবা যে ভাই এখানে কোশ্চিন হতে পারে যে ভাইরাস ভাইরাসই, এই কথাটা কে বলছেন? বিজ্ঞানী লভ বলছেন। ওকে, সাল মুখস্থ করা লাগবে? কোনো সাল মুখস্থ করার প্রয়োজন নেই। ওকে, সামনে চলে আসো। বিজ্ঞানী হার্ভে যে অল্টার, হ্যাঁ হার্ভে যে অল্টার, উনি কী করছেন জানো? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। কী আবিষ্কার করেন? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। তাহলে আমি যদি এখন জিজ্ঞাসা করি যে হেপাটাইটিস সি আবিষ্কার করেন কে বলো তো? তাহলে বলবা হার্ভে যে অল্টার। আরেকটা জিনিস দেখো যে তোমার বডেন, হ্যাঁ এবং পিরি, ইনারা কী করছেন জানো? ভাইরাসের প্রকৃতি বর্ণনা করছেন। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইরাসের প্রকৃতি ব্যাখ্যা করেন কে, তাহলে বলবা যে আমাদের বডেন এবং পিরি এরা হলো ভাইরাসের প্রকৃতি ব্যাখ্যা করেন। এখন তুমি বলতে পারো ভাইরাস আসলে কী দিয়ে তৈরি? তাহলে বলবা যে ভাইরাস হলো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে এই যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে যে তৈরি, এই কথাটা কে বলছে? তাহলে বলবা বিজ্ঞানী আমাদের বডেন এবং পিরি, দুইজন বিজ্ঞানী, ইনারা বলছেন যে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি এবং ওনারা ভাইরাসের গঠন সম্পর্কে ব্যাখ্যা করছেন। তো এটা চলে আসো সামনে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, এই যে আমাদের এখানে না অনেকগুলো তোমার বিজ্ঞানীর নাম বললাম, তাই না? এতগুলো বিজ্ঞানীর নাম মনে রাখা অনেক টাফ না? তোমাদের কি মনে হয় এতগুলো বিজ্ঞানীর নাম একটু মনে রাখতে পারবা? সর্বোচ্চ তুমি যদি তোমরা মুখস্থ করো সর্বোচ্চ 2 থেকে 3টা মনে থাকবে। একটা বাকিগুলো দেখবে যে সব কোন দিক দিয়ে ভুলে গেছে তুমি নিজেও জানো না। আমি নিজেই মাঝে মধ্যে ভুলে যাই। যখন আমাদের একাডেমিক লাইফ ছিল দেখবো যে ভাই আমাকে পড়াইছে, জাস্ট 1 ঘন্টা গেছে, জিজ্ঞাসা করছে আমি পারি না। ব্যাপারটা হলো যখন তুমি পড়বা তোমাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, একটু টেকনিক সহকারে পড়তে হবে। দেখো এতগুলো নাম মনে রাখা তো অনেক টাফ। আমি একটু মনে রাখার সহজ উপায়ও বলে দিই তোমাদের, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। হ্যাঁ, আমরা প্রথমে নাম কি পাইছি বলো তো? এডওয়ার্ড জেনার পাইছি, তাই না? তাহলে আমরা একটু নোট করি। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, দেখো আমরা একবার ফার্স্টে, হ্যাঁ আমরা একবার ফার্স্টে কি পাচ্ছি বলো তো? এডওয়ার্ড জেনার, তাই না? আমরা একবার ফার্স্টে পাচ্ছি কি? এডওয়ার্ড জেনার। উনি কি করছেন অ্যাকচুয়ালি বলো তো? এডওয়ার্ড জেনার হলো বসন্ত রোগ যেটা, সেটা উনি আবিষ্কার করছেন, তাই না? তারপরে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি আবার চলে যাই আগের জায়গায়, তা আমরা পরে পাবো হলো টিএমভি বা অ্যাডলফ মেয়ার, তাই না? টিএমভি বা অ্যাডলফ মেয়ার। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে এইখান থেকে আমার লাগতেছে কি অ্যাকচুয়ালি বলো তো? অ্যাকচুয়ালি আমাদের লাগতেছে, দেখো আমি একটু লিখে নিই, আমাদের মেয়ার যেটা, মেয়ার কি করছে? টিএমভি। এখন তুমি বলতে পারো ভাই মেয়ার যে টিএমভি আবিষ্কার করছে এটা মনে রাখবো কেমনে? দেখো এখানকার এম আছে, তাই না? এখানে কি আছে? এম আছে। তাহলে দেখো এই এম, এই এম আর এই এম দেখো তো মিলে না? মনে রাখবো কীভাবে? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস এটা আবিষ্কার করেন কে, তাহলে বলবা অ্যাডলফ মেয়ার। ওকে, তাহলে আমরা একবার চলে যাই বইয়ে। দেখো পরের কোশ্চেন কি বলছেন? আমি যদি বলি পরটা কি? আইভানোভাস্কি। হ্যাঁ, আইভানোভাস্কি। তাহলে আমি একটু লিখে নিই, বানানটা একটু লিখি, আইভানো। এখন তুমি এটা মনে রাখবা কীভাবে? আইভানোভাস্কির সাথে আমরা কি পড়ছিলাম বলো তো? উনি হলো প্রথম ভাইরাসটাকে লক্ষ্য করেন। আচ্ছা একটু লেখো তো আই মানে কি? এই যে চোখ, তাই না? তাই তো? সাপোজ উনি হইল সর্বপ্রথম ভাইরাসকে দেখেন, তার মানে যে সর্বপ্রথম ভাইরাসকে দেখে তাকে আমরা আবিষ্কারক বলি, তাই না? তাহলে দেখো তো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আবিষ্কারক কে বলো? আবিষ্কারক হলো আইভানোভাস্কি। এখন তোমায় কোশ্চেন করবে কীভাবে? তোমাকে কোশ্চেন করবে আবিষ্কারককে, ভাইরাসটা আবিষ্কারককে। তোমার মাথায় এটা ক্যাচ করা উচিত আবিষ্কারক, তার মানে প্রথম দেখছে। দেখা মানে
আই মানে চোখ, আইতে আইভানভস্কি। এখন আমি তোমাকে যদি উল্টা কোশ্চেনটা করি যে ভাইয়া আইভানভস্কি কী করছেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করবা ভাইয়া আই আই মানে চোখ, চোখ মানে দেখা, দেখা মানে প্রথম আবিষ্কার করছে, মানে আবিষ্কার হলো আইভানভস্কি। তাহলে দেখো যদি এইভাবে পড়ো আমার তো মনে হয় না যে তুমি কখনো ভুল করবা। তখন এইভাবে টেকনিক করে পড়বা, যখন তুমি কোশ্চেনের ভিতরকে অ্যান্সার ঢুকাই দিবা তখন দেখবে তোমার জীবনে ভুল হবে না। আচ্ছা পরের কোশ্চেনে দেখি আবার। পরে কি বলছে দেখো, যে আমাদের আইভানভস্কি গেল, তারপরে বিজারিং যেটা, হ্যাঁ বিজারিংটা হলো মানে তোমার ভাইরাস আবিষ্কার করছে, তাই না? বিজারিং যেটা উনি হলো আসলে ভাইরাস আবিষ্কার করছে, এটাও তুমি লিখে নাও। বিজারিং উনি হলো ভাইরাস ওয়ার্ডটা দিচ্ছেন, তাই না? ভাইরাস ওয়ার্ডটা দিচ্ছেন। এখন বলতে পারো ভাইয়া এই ওয়ার্ড মনে রাখবো কেমনে? আচ্ছা দেখো তো, ভাইরাসের মতো একবারে কি বলবো অ্যাবনর্মাল টাইপের ওয়ার্ড, ভাইরাস অ্যাকচুয়ালি কি কেউ জানেও না, এই টাইপের ওয়ার্ড হ্যাঁ কে দিতে পারে? যেমন একটা হলো মানে কি বলবো বিজার, ইংলিশে বিজার মানে কি জানো? ইংলিশে বিজার বলতে আসলে মিন করে যে অদ্ভুত টাইপের ওয়ার্ড। তাহলে কি এই যে দেখো তো অনেকটা মিলতেছে না, বিজার মানে অদ্ভুত, হ্যাঁ তাহলে এই যে বিজার টাইপের ওয়ার্ড বা এরকম একটা ভাইরাস একটা অদ্ভুত টাইপের ওয়ার্ড কে দিচ্ছে, বিজারিং, এবার মনে রাখবা শেষ। আচ্ছা পরের কোশ্চেনটা দেখি আমরা, কি বলছে যে ওয়াল্টার রিড কি করছে বলো তো? ওয়াল্টার রিড হলো তোমার পিট জর্জ যেটা, উনি এটা আবিষ্কার করছেন। তাহলে আমি একটু লিখে নেই ওয়াল্টার রিড। ওয়াল্টার ওয়াল্টার রিড উনি কি করছেন বলো তো? পিট জ্বর বা ইয়েলো ফিভার, পিট জ্বর বা ইয়েলো ফিভার যে ভাইরাস যেটা সেটা উনি আবিষ্কার করছেন। প্ল্যানটা মনে রাখতে পারবে না, এখন বলতে পারবে ভাই এটা মনে রাখবো কীভাবে? দেখো ওয়াল্টার রিড, দেখো তো এই যে ওয়াল্টার রিড, তাহলে দেখো তো রিড হ্যাঁ দুইটা ওয়ার্ড না, পিট জ্বর দেখো দুইটা ওয়ার্ড আলটিমেটলি মিলতেছে না? তাহলে তুমি মনে রাখবে কীভাবে? আমি যদি বলি যে ওয়াল্টার রিড কী করেন, তাহলে বলা পিট জ্বরের ভাইরাস আবিষ্কার করেন। পরেরটা দেখো, আমরা চলে যাই আবার। এখন দেখো স্ট্যানলি, আমরা একটু স্ট্যানলিতে চলে যাই। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটা নতুন পেজ নিতে চাই, স্ট্যানলি দেখো তো উনি কি করেন জানো? উনি হলো কেলাসিত করেন, কি করেন? কেলাসিত করেন। এখন মনে রাখবো কীভাবে কেলাসিত করেন? দেখো তো এখন ল আছে তাই না? ল আছে, কেলাসিত ল আছে তাই না? তাই তো উনি কি করছে জানো? উনি যে কেলাসিত করছে এটার কারণে ওনাকে ভাইরোলজির জনক বলা হয়। কি বলা হয়? ভাইরোলজির জনক বলা হয়। দেখো তো ল আছে তাই না? আমি যদি বলি যে ভাইরোলজির জনককে, তাহলে কীভাবে মনে রাখবা? ভাইরোলজিতে ল আছে, কেলাসিতে ল আছে, স্ট্যানলিতেও ল আছে, এবার মনে রাখবা, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক এটা অন্তত মনে রাখতে পারবা। পরটা দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে দেখো যে আমাদের শেফারম্যান, আচ্ছা এই যে আমরা বডেন আর পিরিটাও বলে ফেলি, বডেন এবং আমরা একটু লিখি দেখো বডেন অ্যান্ড পিরি, বডেন এবং পিরি এনারা কি করছেন জানো? ভাইরাসের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে ধারণা দিচ্ছেন। আচ্ছা তোমাদের একটু আগে পড়াইলাম তাই না যে ভাইরাস কী দিয়ে তৈরি বলতো? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? দেখো তো পিরি প্রোটিন, তাই তো? তাহলে তুমি এইটা মনে রাখবা কীভাবে? বলতে পারো ভাইয়া এইটা মনে রাখবো কীভাবে? দেখো তুমি বুঝতেছো বডেন এবং পিরি, পথে পিরি পথে প্রোটিন। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে পিরি কি বলছে, পিরি বলছে যে ভাইরাস প্রোটিন দিয়ে তৈরি। তাহলে দেখো পথে পিরি পথে প্রোটিন, পথে পিরি পথে প্রোটিন। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি বডেন আর পিরি কি বলছে, বডেন আর পিরি বলছে ভাইরাস হলো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে অ্যাকচুয়ালি মিন করতেছে বডেন আর পিরি বলছে যে ভাইরাসের গঠন সম্পর্কে আমরা জানি যে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আই থিঙ্ক এটা অন্তত তোমাদের মনে থাকবে। পরটা দেখো কি বলছে, পরটা বলছে যে শেফারম্যান এবং মরিস। আমরা এটা একটু লিখে ফেলি শেফারম্যান, শেফারম্যান, শেফারম্যান এবং মরিস এনারা কি করছে জানো? সায়ানোফাজ, হ্যাঁ কি আবিষ্কার করছেন বলো? সায়ানোফাজ আবিষ্কার করছেন। এখন তুমি এটা মনে রাখবে কীভাবে? আচ্ছা মরিচের কালার কেমন বলো তো? কাঁচা মরিচ সবুজ কালার না? শেফারম্যান দন্ত স আছে, দন্ত সতে সবুজ, সায়ানোফাজ দন্ত সতে সবুজ। তাহলে দেখো দন্ত স, দন্ত স, তারপর দেখো মরিচ, মরিচের কালার কেমন? সবুজ, এখানেও দন্ত স, সায়ানোফাজ দন্ত স। তাহলে বলতে পারবে না যে আমাদের হলো শেফারম্যান ওনারা আর মরিস কি করছেন বলো? সায়ানোফাজ যে আমাদের যে ভাইরাস যেটা আছে সেটাকে উনি আবিষ্কার করছেন। তাহলে পরেটাতে চলে আসো, পরেটা আমি এটা জিজ্ঞাসা করি যে হার্ভে যে অল্টার কি করছে জানো?
আমরা এটা এটা একটু মিশাই দিই, পরেরটাতে আমরা দেখবো বাকিটা। হার্ভে যে অল্টার, হার্ভে যে অল্টার, তাই না? হার্ভে যে অল্টার কি করছেন? হার্ভে যে অল্টার কি করছে জানো? উনি হলে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করছেন। কি করছেন বলো? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করছেন। এখন তুমি বলতে পারো ভাইয়া এইটা মনে রাখবো কীভাবে? আচ্ছা, তোমরা কি কখনো হেপাটাইটিস পড়ছো? হেপাটাইটিসের কয়টা টাইপ আছে জানো? হেপাটাইটিসের 5টা টাইপ আছে। কয়টা টাইপ আছে? হেপাটাইটিসের টাইপ আছে 5টা। হেপাটাইটিসের টাইপ আছে 5টা। কি কি জানো? একটা হলো হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, আর এটা হলো হেপাটাইটিস ই ভাইরাস। তাহলে দেখো তো, এ থেকে বিতে যাইতে পারি, বি থেকে সিতে যাইতে পারি, সি থেকে ডিতে যাইতে পারি, ডি থেকে ইতে যাইতে পারি। তাহলে দেখো তো অল্টারনেট করা, হ্যাঁ, চেঞ্জ করা, পরিবর্তন করা, এটা কার সাথে রিলেটেড বলতো? হেপাটাইটিসের সাথে রিলেটেড না। তাহলে দেখো অল্টার, দেখো হার্ভে যে অল্টার, অল্টার মানে কি? অল্টারনেট করা, তাই না? অল্টারনেট করা, তার মানে এই যে অল্টারনেট করার যে ব্যাপারটা যেটা, সেটা কোথায় পাবো বলো তো? হেপাটাইটিসের ক্ষেত্রে পাবো, তাই না? আমি যদি জিজ্ঞাসা করি হেপাটাইটিস সি আবিষ্কার করছেন কে, তাহলে বলবো হার্ভে জে অল্টার। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি বলি যে হার্ভে জে অল্টার কি করছেন বলো, তাহলে বলবা হার্ভে জে অল্টার করছেন, হার্ভে জে অল্টার মানুষের নীরব ঘাতক ব্যাধি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। এটা একটু দাগায় নাও। আরেকটা জিনিস দেখো, বিজ্ঞানী গেল কি করছেন জানো? মানুষের মরণ ব্যাধি এইডস আবিষ্কার করেন। তাহলে আমি যদি এখন বলি এইটা তুমি মনে রাখবে কেমন? এইটা তুমি এমনি মনে রাখতে পারবা। দেখো, কারো এইডস হয়েছে, সে কি বাঁচবে? মানে কারো এইডস হয়েছে মানে কি? সে গেছে। তার মানে কি আমি যদি বলি যে এইডস হয়েছে মানে কি? সে গেল, মানে মারা গেল। তাহলে এইডস মনে রাখবা গেল দিয়ে। তাহলে দেখো এইডস কি দিয়ে মনে রাখবে বলো? এইডস মনে রাখবা গেল দিয়ে। ওকে, তাহলে আই থিঙ্ক এবার অন্তত মনে রাখবা। সামনে চলে আসো। আমি যদি এখন জিজ্ঞাসা করি যে আরেকটা নাম আছে আমাদের বিজ্ঞানী লভ, তাই না? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি সবগুলোই বলে ফেলছি, যে আমাদের হার্ভে যে অল্টার এটা বলা হয়েছে, তারপর দেখো বডেন পিরি এটা বলে ফেলছি, তারপর দেখো আমাদের গেল যেটা সেটাও বলে ফেলছি, এবং বিজ্ঞানী লভ যেটা, হ্যাঁ, লভটা কি করছেন বলতো? বিজ্ঞানী লভ উনি বলছে ভাইরাস হলো ভাইরাসই, এবং হ্যাঁ, এটা কিন্তু জীবিত বস্তুও না এবং জড় বস্তুও না। এখন তুমি বলতে পারো ভাইয়া এইটা মনে রাখবো কেমনে? এটা তো মনে রাখার উপায় বলেন নাই। আচ্ছা, আমি একটা জিনিস বলি, দেখো তো বিজ্ঞানী লভ, হ্যাঁ, এটা মনে রাখবা কীভাবে জানো? এটাকে মনে রাখবা হলো ল অফ অফ, হ্যাঁ, এটা তুমি একটু মডিফাই করে লেখো। আমি তোমাকে বলি এটাকে মনে রাখবা হলো ল অফ অফ। অফ মানে কি? বন্ধ, তাই না? অফ মানে কি বলো? বন্ধ বা নয়, তাই না? তাহলে বিজ্ঞানী লভ কি বলছে বলো তো? ভাইরাস জীবিত বস্তুও নয়, জড় বস্তুও নয়, নয় নয় নয়, এই টাইপের কথা কোথায় পাবো বলো? ল অফ অফে পাবা, মানে বিজ্ঞানী লভ দিছে এই কথা। তাহলে এভাবে মনে রাখো, আমি যদি বলি বিজ্ঞানী লভ কি দিচ্ছেন বলো? বিজ্ঞানী লভ দিচ্ছেন যে একটা উক্তি, যে উক্তিটাতে বলা হয়েছে ভাইরাস হলো ভাইরাসও না, মানে ভাইরাস হলো ভাইরাসই, জড় বস্তুও না, জীবিত বস্তুও না। ওকে, তাহলে আই থিঙ্ক ব্যাপার অন্তত তোমরা ক্লিয়ার করতে পারবা। আরেকটা জিনিসটা আমরা খেয়াল করি, যে পরে আগে পেজে চলে যাও, যে আমরা কিন্তু সবগুলো অলরেডি পড়ে ফেলছি। বডেন এবং পিরি যেটা, সেটাও তোমাদের অলরেডি মেনশন করা হয়েছে। তারপর দেখো যে পিরি, এটা আলোচনা করা হয়েছে। তারপর দেখো এখান থেকে আর কিছু নাই। তারপর সবগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে আমরা একবার সামারি করি। একবার শুরুর দিকে চলে আসো। আমি যদি একবার পুরোটা সামারি করি, তাহলে এগুলো দেখবা যে আমরা প্রথম পর্যায়ে একবার এই পেজে, যেটা আমাদের এই পেজটা একটু আমাদের জন্য মানে বোঝাটা একটু কঠিন। দেখবে কি পুরো মানে আমাদের যে ভাইরাসের যে মুখস্থ করা টাইপের যে নামগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু বেশিরভাগই আমার এই চ্যাপ্টারে বা এই পেজটাতে। একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এটা মনে রাখবো কীভাবে? এডওয়ার্ড জেনার উনি কী করছেন বলো? বিজ্ঞানী, উনি আসলে বসন্ত রোগের যে মানে ভাইরাস যেটা, সেটা উনি আবিষ্কার করছেন। তারপর যে আমি জিজ্ঞাসা করি যে বিজ্ঞানী টিএমভি, হ্যাঁ, আমাদের যে হলো টিএমভি, যেটা টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, এটা আবিষ্কার করছেন কে? তাহলে বলবো তোমার হলো অ্যাডলফ মেয়ার, তাই না? অ্যাডলফ মেয়ার। তারপর যে জিজ্ঞাসা করা হয় যে আইভানোভস্কিটা কীভাবে মনে রাখতে বললাম? আই মানে চোখ, মানে উনি দেখছেন সর্বপ্রথম, যেহেতু দেখছেন তাহলে ওনাকে আবিষ্কারক বলবো। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইরাসের আবিষ্কারক কে, তাহলে বলবা আইভানোভস্কি। তারপর জিজ্ঞাসা করা হয় যে আমি যদি বলি ভাইরাস শব্দটা প্রথম ব্যবহার করেন কে, তাহলে বলো বেজারিং, বা ভাইরাস ওয়ার্ডটাকে দিছে বলো, তাহলে বলবা বেজারিং। তারপর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার যে আমাদের ওয়াল্টার রিড কী করছেন বলো? ওয়াল্টার রিড হলো তোমার পিত জ্বরের যে ভাইরাস যেটা, সেটা উনি আবিষ্কার করছেন। তাহলে এটা মনে রাখবা কীভাবে? তাহলে দেখো পিত, হ্যাঁ, দুটো ওয়ার্ড, ওয়াল্টার রিড এটাও দুটো ওয়ার্ড। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত মনে রাখতে পারবা। এবং স্ট্যানলি লতে, হ্যাঁ, দেখো এখানে ল, তাই না? যেহেতু ল আছে, তাহলে কেলাসিতে তো ল আছে এবং ভাইরোলজিতেও ল আছে। তাহলে মনে রাখবা স্ট্যানলি হলো ভাইরোলজির জনক, তাই না? ভাইরোলজির জনক। এবং বডেন এবং পিরি, হ্যাঁ, এই যে বডেন এবং পিরি, দেখো পথে পিরি, পথে প্রোটিন, তাই না? পথে পিরি এবং পথে প্রোটিন।
তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, এই কথাটা কে বলছে বা ভাইরাসের স্ট্রাকচার সম্পর্কে ব্যাখ্যা করছেন, তাহলে বললাম বডেন এবং পিরি। তারপর যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইয়া যে আমাদের শেফারম্যান, মনে একবার দেখো শেফারম্যান দন্ত সতে সবুজ, তাই না, দন্ত সতে সবুজ, এবং তোমার হলো এই যে মরিচ, যেটা মরিচের কালার কেমন, এটাও সবুজ। তাহলে এবার মনে রাখবা যে আমাদের হলো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোফাজ যেটা আবিষ্কার করেন কে, তাহলে বলবা শেফারম্যান এবং মরিস। তারপর যদি জিজ্ঞাসা করি যে আমাদের ভাইরাসই জীবিত বস্তুও না জড় বস্তুও না, এটা কে বলছেন বলো, তাহলে বলবা বিজ্ঞানী লফ। সালটা মুখস্থ করার আমাদের দরকার নাই। আর যদি এইডস হয় তাহলে আমরা বললাম কি, তাহলে বলবা যে কারো এইডস হয়েছে সে তো আর বাঁচবে না, তাই না, তার মানে সে গেছে একবার গেল, তাহলে মনে রাখবা গেল। এবং অল্টারনেট করা বা পরিবর্তন করা, এই ব্যাপারটা কোথায় পাইছিলাম বলো, হেপাটাইটিসের সাথে, মানে হেপাটাইটিস সি আবিষ্কার করেন কে, হার্ভে জে অল্টার। আর যদি বলি যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন কে, একটু আগে আলোচনা করা হয়েছে বডেন এবং পিরি, তাই না। আই থিঙ্ক তাহলে এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে একটু সামনে চলে আসো, আমরা মোটামুটি এই পর্যন্ত আলোচনা করে ফেলছি। এখন আমাদের আবাসস্থল, এই আবাসস্থলটা আমাদের জন্য আহামরি খুব একটা ইম্পর্টেন্ট না, যদি তোমরা চাও একবার রিডিং পড়তে পারো, আমাদের খুব একটা কোশ্চেন আসে না। তারপর যদি তোমাদের একটু বলতে চাই, দেখো আমাদের মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস, অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো জাস্ট একটু মনে রাখো। তবে আমাদের যে বেশি কোশ্চেন যেটা আসে, এই যে WM স্ট্যানলি, ইনাকে কিন্তু ভাইরোলজির জনক বলা হয়, বলছিলাম আমার পরে একটু আগে। দেখো পড়া কিন্তু একটা সাথে একটা ইন্টার রিলেটেড। যখন কিন্তু আমি উপরে পড়াইছি, ওই স্ট্যানলি যখন পাইছি, ওই স্ট্যানলির সাথে কিন্তু তোমার নিচের পার্টটা কিন্তু অলরেডি বলে ফেলছি। যখন তুমি এভাবে ইন্টার রিলেট করে পড়তে পারবা, দেখবে যে তোমার জন্য পুরো জার্নিটা বলো, পুরো প্রসেসটা বলো ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? চলো আমরা আরও অনেক কিছু শিখবো। সামনে চলে আসো, যে ভাইরোলজির জনককে আমি যদি জিজ্ঞাসা করি তাহলে কি বলবা, তাহলে বলবা স্ট্যানলি। এখন এই যে আয়তন থেকে শোনো, এই যে আমাদের আকার আকৃতির ব্যাপারগুলো যেগুলো, এখানে আমাদের কিছু ব্যাপার মনে রাখা লাগে যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। খুব বেশি যে কোশ্চেন আসে একাডেমিকের ব্যাপারটা এরকম না, তবে আমি যদি এখান থেকে সবচেয়ে বড় ভাইরাস যেটা, সেটা মানে সেটার নামটা মনে রাখতে পারি, এবং সবচেয়ে ছোট ভাইরাস যেটা সেটার নামটা যদি মনে রাখতে পারি, তাহলে আপাতত আমার কাজ চলে যাবে। কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তখন কিন্তু আমাদের এই ব্যাপারগুলো একটু ভালোভাবে পড়তে হবে। ওকে, তাহলে আমি যদি একটু জিজ্ঞাসা করি যে আমাদের মানে কোন ভাইরাসটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট হলে যেমন দেখো যে মানে ফুট অ্যান্ড মাউথ, হ্যাঁ ফুট অ্যান্ড মাউথ যে ভাইরাস যেটা দেখতেছো, এটা হলো সবচেয়ে ছোট ভাইরাস। আর যদি এখন তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাইয়া সবচেয়ে বড় ভাইরাস কোনটা, তো এখন তুমি বলতে পারো ভাইয়া ভাইরাস সাধারণত তোমার 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়, এটা আসলে তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তারপর তুমি দেখতে পারো যে জাস্ট একটু যদি মনে রাখতে চাও, তাহলে তুমি যদি মনে করো যে ভাই আমি অনেক ভালো মুখস্থ করতে পারি, তাহলে মুখস্থ করো। আমি নিজে মুখস্থ করি নাই, আসলে খুব একটা লাগেও না। জাস্ট একটাই ছিল মনে রাখো যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা, সবচেয়ে ছোট ভাইরাস হলো ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। আর যদি বলা হয় যে সবচেয়ে বড় ভাইরাস কোনটা, তাহলে বলতে পারো যে ভাই এখানে অনেক বড় বড় ভাইরাসের নাম বলছে, গোলালো মোজাইক ভাইরাস, গোবরসন্দেহ ভাইরাস, এগুলো সাধারণত আরও বৃহৎ আকৃতির হয়, এটা আসলে দরকার নেই। তবে একটু মনে রাখো যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা, তাহলে বলবো সবচেয়ে ছোট ভাইরাস হলো আমাদের গবাদি পশু যেটা গরু ছাগলে যে আমাদের ফুট অ্যান্ড মাউথ ভাইরাস যেটা হয়, সেটা হলো সবচেয়ে ছোট ভাইরাস। ওকে, তারপর দেখো এখানে আকৃতি রিলেটেড অনেকগুলো ব্যাপার আছে, আকৃতি অনেক কথাবার্তা বলছে, আমরা এখান থেকে পড়বো না, আমরা পড়বো সামনে থেকে। ওকে, আর নিচে দেখো এখন অনেক কথাবার্তা বলছে, এগুলো পড়বো না। ওকে, কারণ এগুলো আমরা কিন্তু পুরোটাই ম্যাথে পড়াইছি, তাই না, এটা পুরোটা আমাদের দেবে কে, তারেক ভাই। ওকে, চলে আসো সামনে, আমরা একটু সামনে চলে যাই। দেখো এখানে অনেকগুলো তোমার হলো ভাইরাসের আকার আকৃতি রিলেটেড কথাবার্তা বলছে। দেখো টিআইভি, এই দেখো সুন্দর সুন্দর আকৃতি, তাই না, টিআইভি দেখো বর্তুলাকার, ব্যাঙ্গাচি আকার, তারপর পোলিও গোলাকার, তারপর চিকুনগুনিয়া ভাইরাস, এই যে ভ্যাকসিন পাউরুটির মতো অনেক অনেক টাইপের তোমার হলো সুন্দর করে আকার আকৃতিগুলো দেওয়া আছে। দেখো কি যখন আমি হলো পড়তে বসলাম, ফার্স্ট ইয়ার থাকতে তো আসলে খুব একটা পড়ার মন থাকে না, তাই না, দেখবো যে পড়তে বসছি কেমনে কেন যে টাইম চলে গেছে আমি বুঝতে পারি না। বই খুলছি কলেজ থেকে, কলেজ চ্যাপ্টার পড়াই দিচ্ছে, এই চ্যাপ্টার মনে করছি সবই তো পারি, বইটা খুলছি, বইটা খোলার পরে মনে হয় কি এটা যেন ম্যাম কী পড়াইলো ভুলে গেছি, খাতা বের করি, খাতায় নোট করি নাই। পরে কী হয়, সুন্দর করে ওই যে চিত্রগুলো থাকে, চিত্রগুলো বেশি বেশি একটা করে দেখতে থাকি। আরে আল্লাহ কি বলবা, এমন অবস্থা গেছে, ম্যাডাম পড়াই দিছে, মানে জাস্ট পড়ছি, ক্লাসে বুঝছি, বাসায় এসে একটা মনে নেই, জাস্ট চিত্র দেখে টাইম পাস করছি। ব্যাপারটা হলো যখন তুমি বুঝে পড়তে শিখবে দেখবে তোমার অনেক ইজি হয়েছে। ওকে, দেখো নামের ভিতরে কিন্তু অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে। দেখো তুমি যদি একটু খেয়াল করো যে পোলিও এটা গোলাকার, তুমি যদি একটু ভিজুয়ালাইজ করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ইজি না। আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে পোলিও কেমন গোলাকার, এটা তুমি বলতেই পারবা। তারপর দেখো যে তোমার হলো এই পাউরুটির মতো ভ্যাকসিনিয়া ভাইরাসের পাউরুটির মতো, এটা দেখলে অনেকটা চিনতে পারবা যে ভাইয়া পাউরুটির মতো একটা ভাইরাস ছিল যেটা নাম হলো ভ্যাকসিনিয়া। তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো, যদি মনে রাখতে পারো তাহলে ভালো, আর মনে রাখতে না পারলে সমস্যা নাই, মনে রাখার জন্য তো আমি আসি, আমি বলে দিব কীভাবে মনে রাখবা। তাহলে দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ব্যাঙ্গাচির মতো, দেখো যে অনেকটা ব্যাঙ্গাচির মতো লাগতেছে কি টিটু, দেখো টিআইভি এটা বর্তুলাকার, এখন কি বলতে পারো ভাইয়া আমরা কি এগুলো পড়বো,
আমরা এগুলো পড়বো না, আমরা পড়বো সামনে, আমরা জাস্ট একদম ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি। দেখো আমাদের এখানে কিন্তু করোনা ভাইরাস রিলেটেড কথাবার্তা বলছে। করোনা ভাইরাসটা কেমন দেখো, এই যে কোভিড, আমাদের করোনা নিয়ে আমরা দেখতে 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 তো অভ্যস্ত হয়ে গেছি, তাই না? তারপর দেখো অ্যাডিনো ভাইরাস, ইবোলা ভাইরাস, এতগুলো ভাইরাস আমরা এখান থেকে পড়বো না, আমরা পড়বো সামনে থেকে। ওকে, দেখো ভাইরাসের প্রকৃতি, ভাইরাসের প্রকৃতির মধ্যে অনেক কথা বলা আছে, এত বেশি ডিটেলস, হ্যাঁ, আমরা আসলে বুঝতে পারি না, আমরা বুঝতে চেষ্টাও করি না। দেখবো যে জাস্ট কোনো রকম গদবাদা মুখস্থ করতে যাই, যেটা আমাদের অনেক প্রেশার হয়ে যায়। ওকে, আমরা পুরোটা জিনিস বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করবো। ওকে, দেখো যে বিজ্ঞানী, এখানে অনেকগুলো বিজ্ঞানীর নাম বলছে, এতগুলো বিজ্ঞানীর নাম আমাদের লাগবে না, আমাদের লাগবে হলো সালে। হ্যাঁ, বিজ্ঞানী সালে কি বলছেন জানো? বিজ্ঞানী সালে বলছেন যে ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু। ওকে, তাহলে আমি যদি বলি যে মাঝামাঝি ওয়ার্ডটা যদি পাও তাহলে কি বলবা? তাহলে তোমাকে এমন একটা উক্তি দিছে, হ্যাঁ, এই চ্যাপ্টারে কিন্তু উক্তি আসলে খুব বেশি নাই, উক্তি আছে কয়টা দেখো। ওই যে আগের পেজে পড়লাম যে ভাইরাস ভাইরাসই, জড়বস্তু না, জড়বস্তু না মানে জীবিত বস্তু না, তাহলে তুমি ওটা বলতে পারবা যে ভাই ওটা হলো কে দিছে? বিজ্ঞানী ল অফ দিছে। আর যদি বলি যে এখানকার এই মাঝামাঝি মাঝামাঝি ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা বিজ্ঞানী সালে দিছেন। ওকে, তাহলে একটু সুন্দর করে লিখে নিও, যে আমি নোটগুলো করে দিচ্ছিলাম, এই যেখানে আমরা আলাদা করে নোট করতেছিলাম না, তাহলে ওখানে একটু সুন্দর করে লিখে নিও যে এটা কে দিছে বলো, তাহলে বলো বিজ্ঞানী সালে দিছেন, তাই না? কে দিছেন? বিজ্ঞানী সালে দিছেন। ঠিক আছে, বিজ্ঞানী সালে বলছেন যে মাঝামাঝি। ওকে, মাঝামাঝি, তাহলে এই ওয়ার্ডটা একটু ভালোভাবে মনে রাখবা। ওকে, তাহলে আমরা একটু চলো আবার বই চলে যাই, যে ভাইরাসের বৈশিষ্ট্য যেটা, হ্যাঁ, ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে অনেক অনেক কথাবার্তা পাবা। একটা তোমার জড় রাসায়নিক বৈশিষ্ট্য, একটা জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আর একটা যদি বলি যে জীবীয় বৈশিষ্ট্য। সাধারণত আমাদের যদি একাডেমিকের কথা বলি, সাধারণত আমাদের একাডেমিকে অর্ধবার্ষিক পরীক্ষা বলো বা বার্ষিক পরীক্ষা বলো, যে আমাদের প্রি টেস্ট হয়, টেস্ট হয়, এগুলোতে জড় বৈশিষ্ট্যগুলো বা মানে আমাদের জীবিত বৈশিষ্ট্যগুলো খ নম্বরের জন্য দেয়, যে বলে যে আমাদের ভাইরাসের কয়েকটা জীবিত বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য লেখো। তাহলে এখন তুমি বলতে পারো ভাই যে আমরা এতক্ষণ ধরে যে নামগুলো মুখস্থ করলাম এগুলো লাগবে কোথায়? এগুলো পুরোটাই এমসিকিউ লাগবে। এখন যদি বলি যে আমার তাহলে এই যে এখন যেটা পড়তেছি এটা কোথায় লাগবে? এটা আমাদের লাগবে খ নাম্বারে। ওকে, যখন তুমি পড়তে পড়তে যখন বুঝতে শিখবা যে এটা আসলে আমার ক নাম্বারে লাগতেছে, এটা খ নাম্বারে লাগতেছে, এটা সিকিউতে গতে আসতে পারে, তখন দেখবে তোমার জন্য কিন্তু প্রসেস নেওয়াটা বা পুরোটা প্রসেস করা, তোমার জন্য অ্যাপ্রোচ নেওয়াটা কিন্তু তোমার জন্য অনেক ইজি হবে। ওকে, চলো সামনে যাই। দেখো আমি যদি বলি যে হলো তোমার একটা আমাদের বৈশিষ্ট্য আছে, যে একটা জড় রাসায়নিক বৈশিষ্ট্য, একটা তোমার জীবীয় বৈশিষ্ট্য, তাই না? এখন তুমি বুঝবা কেমনে যে আসলে এটা আমার জড় বৈশিষ্ট্য? এখন দেখো শুধুমাত্র কি এখান থেকে তোমার লিখিত পরীক্ষায় আসে, তোমার কি এমসিকিউতে আসতে পারে না? এমসিকিউতে আসতে পারে। বলবে কি জড় রাসায়নিক বৈশিষ্ট্য নয় কোনটি, যেটা আমাদের মেডিকেলের খুবই কমন টার্ম, বুঝতে পারছো? এটা কিন্তু এই টেস্টে অহরহ আসে। বলবে কি জড় রাসায়নিক বৈশিষ্ট্য কোনটি? 1 2 1 3 2 3 1 2 3, বুঝতে পারছো? প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, সেজন্য এই জায়গাটা ভালোভাবে পড়তে হবে। মনে রাখার উপায় বলে দিচ্ছি, যাতে তুমি লিখেও আসতে পারো এবং এমসিকিউ দাগাইতে পারো। দেখো ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক। একটা জিনিস একটু মনে রাখবা, ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যতে সবসময় নেগেটিভ টাইপের ওয়ার্ডগুলো পাবা। ঠিক আছে, কি বাবা? নেগেটিভ টাইপের ওয়ার্ড পাবা, বললে না বা ও, মানে জাস্ট নেগেটিভ নেগেটিভ টাইপের একটা ভাইব পাবা। দেখো যে ভাইরাস কেমন অকোষীয়, ভাইরাস কেমন অতি, অনেক ছোট, ছোটোর থেকেও ছোট, ছোটোর থেকেও ছোট, তাহলে কী হবে? অতি আণুবীক্ষণিক। তারপর দেখো এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম এগুলা কোনোটাই নাই। এখন তোমার একটা কোয়েশ্চেন হইতে পারে না যে হ্যাঁ আমরা হলো ভাইরাসকে কেন কোষ বলতেছি না, ভাইরাসকে কেন আমার ভাইরাসই বলা লাগবে? এটা হলো আমার একটা খ নাম্বারের কোয়েশ্চেন। এটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, আমি তোমাদের যে বলতেছি, হ্যাঁ, এগুলো একটু লিখে নিবা। এটা তো তোমাদের নোট করাই দিলাম। হ্যাঁ, আমাদের কিন্তু কখের যে নোটগুলো যেগুলো, সেগুলো তোমরা আলাদা একটা পেজ বের করে সুন্দর একটা লিখে নিও। আমি তোমাদের একটু সুন্দর করে নোট করে দেওয়ার চেষ্টা করি। সাপোজ মনে করো আমাদের একটা খ নাম্বারের কোয়েশ্চেন লেখো, যে ভাইরাসকে কেন আমরা কোষ বলি না, বা ভাইরাস কেন কোষ বলা যাবে না, বা কেন কোষ নয় বা সেল নয়, বা কেন অকোষীয়, বা কেন অকোষীয়। এখন কেন অকোষীয় এটা তোমরা কি জানো? হয়তো তোমরা জানা কথা না, তারপর আমি তোমাদের একটু ডিসক্রাইব করি। দেখো কোষ কখন হবে বলো তো? কোষ তখনই হবে যখন এটার একটা তোমার কোষের প্রাচীর থাকবে, কোষের একটা ঝিল্লি থাকবে, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে, কোষীয় অঙ্গাণু থাকবে। এখন যদি এইসব জিনিসপাতি না থাকে, তাহলে তুমি তখনও ওই জিনিসটাকে কোষ বলতে পারবা? ওই জিনিসটাকে কিন্তু আমরা কখনো কোষ বলতে পারবো না। কোষ প্রাচীর থাকতেই পারে, কোষ ঝিল্লি নাই, কোষের ভিতরে নিউক্লিয়াস নাই, কোষের ভিতরে তোমার মনে করো যে অঙ্গাণুগুলো থাকা দরকার সেগুলো নাই, আমি কোনো হয়তো কোষ বলতে পারি না, তাই না? এখন একটু দেখো যে আমরা একটু আগে পেজে যাই। আগের পেজে গেলে দেখবা কি এখানে সাইটোপ্লাজম, দেখো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কিচ্ছু নাই। তাহলে দেখো বললাম না, তুমি জড় রাসায়নিক বৈশিষ্ট্যতে একটা তোমার নেগেটিভ টাইপের ভাইব পাবা। তাহলে আমি তোমাকে এখন জিজ্ঞাসা করি
এদের কি তোমার কোষ প্রাচীর বলো, কোষ ঝিল্লি বলো, রাইবোজোম বলো, তোমার এই যে সাইটোপ্লাজম বলো, এগুলো কি আছে? কোনোটাই নেই। তো আমি যদি জিজ্ঞেস করি, তোমাকে যদি এখন এমসিকিউ দেয়, তো বলতে পারবো না এগুলো কি আছে? বলবো নাই। যদি বলি যে কেন আমরা এগুলো কোষ বলি না, কারণ এগুলোতে আমাদের কোষের হওয়ার মানে কোষ হওয়ার জন্য যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলোই তো নাই, তাহলে আমি কোষ বলতে পারবো? কোষ বলতে পারবো না। তার মানে কি এটা কি? অকোষীয়। দেখো নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম আছে? বিপাকীয় এনজাইম নাই। তাহলে কিন্তু খেয়াল করো, তুমি খাবার দাবার খাও, সেটাকে তুমি পরিপাক করো, সেটাকে সরলকৃত খাবার পরিণত করে সেই পুষ্টিটাকে কাজে লাগিয়ে তুমি বেঁচে থাকো, তার কোনো বিপাকীয় এনজাইমই নাই, সে খাবার পরিপাক করতে পারবে? তার আমি কোষ বলতে পারবো? কোনই পারবো না। বিপাকীয় এনজাইম আছে? নাই। দেখো খাদ্য গ্রহণ করে? করে না। পুষ্টিক্রিয়া আছে? পুষ্টিক্রিয়াও নাই। কেন নাই? তার তো বিপাক ক্রিয়ার জন্য কোনো এনজাইমই নাই। এনজাইম থাকলে তো সে খাবারটাকে ভাঙতে পারবে, খাবার তো ভাঙতেই পারতেছে না, ওর পুষ্টিক্রিয়া বলো, ওর বৃদ্ধি বলো, কোনোটাই হবে না যতক্ষণ না পর্যন্ত সে মানুষের ভিতরে প্রবেশ করে। ওকে, তারপর দেখো ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। ওই যে বললাম না, সাপোজ তুমি মনে করো একটা ভাইরাসকে বাইরে ফেলে রাখছো, ওর মধ্যে আর একটা জড় বস্তুর মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝতে পারছো? যতক্ষণ না ও তোমার ভিতরে প্রবেশ করে কোনোভাবেই রোগ মানে তোমার তৈরি করতে পারবে না, বুঝতে পারছো? তুমি দেখো এই কথাটাই বলছে যে জীবকোষের সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু প্রজননক্ষম না। দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস কিন্তু ফিল্টারযোগ্য না। বললাম না একটা নেগেটিভ টাইপের ভাইব পাবা। দেখো নয় নয়, তুমি মানে ভাইরাস তো একটা আণুবীক্ষণিক, তাই না? ভাইরাস কেমন একটা আণুবীক্ষণিক, সরি আমি যদি বলি ব্যাকটেরিয়া যেটা সেটা হলো আণুবীক্ষণিক, আর ভাইরাস যেটা সেটা হলো অতি আণুবীক্ষণিক, তাই না? ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। তুমি ভাইরাসকে কোনোভাবেই ব্যাকটেরিয়া দিয়ে যে সাপোজ মনে করো তুমি ব্যাকটেরিয়াকে একটা ফিল্টার পেপার দিয়ে আটকাইতে পারতেছো, ওই ফিল্টার পেপার দিয়ে তুমি জীবনে হলে ভাইরাসকে আটকাইতে পারবে না। আমি যদি জিজ্ঞাসা করি ভাইরাসকে তুমি ফিল্টার পেপার দিয়ে আটকাইতে পারবা? কখনোই আর পারবা না। আর যদি বলি যে তোমার হলো ব্যাকটেরিয়াকে পারবা, ব্যাকটেরিয়াকে ফিল্টার পেপার দিয়ে আটকানো যায়, বুঝছো? সামনে পাবো আমরা যখন শৈবাল ছত্রাক পড়বো, তখন আমরা দেখবা যে একটা ফিল্টার পেপারের নাম আছে, ওই ফিল্টার পেপার দিয়ে কিন্তু আমরা ব্যাকটেরিয়া যেটা সেটাকে কিন্তু আমরা ফিল্টার করতে পারি। ওকে, তারপর দেখো এটা কিন্তু আমরা কেলাসিত করতে পারি। দেখো তো একটু আগে বলছিলাম না আমরা কেলাসিত করার কে বলো তো? নিজেরাই জিজ্ঞাসা করো, নিজেকে আগে জিজ্ঞাসা করো যে ভাইয়া আমরা ভাইরাসকে কেলাসিত করতে পারি। কে করছিল ফার্স্ট টাইম কেলাসিত? মনে পড়ে? স্ট্যানলি। বায়োলজির জনক কে বলো? স্ট্যানলি। স্ট্যানলি কী করছিল বলো? তোমার 1 টন তামাক পাতা থেকে 1 চামচ পরিমাণ সুন্দর করে উনি হলো টিএমবি যে ভাইরাস যেটা সেটা ক্রিস্টালাইজেশন করছিল বা কেলাসিত করছিল। তো আমি যদি বলি এটা কেলাসিত করা যায়? যায়। সেন্ট্রিফিউজ করা যায়? এখন বলতে পারবে সেন্ট্রিফিউজই তো বুঝি না, সেন্ট্রিফিউজই তো বুঝি না, সেন্ট্রিফিউজ করবো কেমনি? সেন্ট্রিফিউজ মানে কি জানো? জাস্ট ঘোরানো, বুঝছো? ওই যে তোমরা দড়ি ঘোরানো এরকম করে, দড়ি ঘোরানো এরকম করে, হ্যাঁ, এই যে এই প্রক্রিয়াতেই আসলে সেন্ট্রিফিউজ করা হয়, বুঝছো? যখন তুমি এরকম করে অনেক জোরে 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 ঘুরাবা, একটা যন্ত্র আছে আমাদের, মেডিকেলে যখন আসবা তোমরা, মেডিকেলে যখন চান্স পাবা, দেখবা যে আমাদের হলো বায়োকেমিস্ট্রি ল্যাব বলো বা মাইক্রোবায়োলজির যে ল্যাব, সেই ল্যাবগুলোতে সেন্ট্রিফিউজ করার একটা মেশিন থাকে। প্রতি মিনিটে অনেক মানে জাস্ট একটা সংখ্যা থাকে, মনে করো সাপোজ 1200, 1400 বা 1800 আরপিএম এরকম করে ঘোরানো হয়। কী হয় জানো? ওটা একটা সেডিমেন্ট বা অধক্ষেপ পড়ে, বুঝছো? এই পুরো একটা যন্ত্র, একটা পুরো প্রসেস, অনেক ব্যাপার স্যাপার থেকে, এগুলো আলোচনা না করি। মনে রাখো এটা কিন্তু আমরা সেডিমেন্ট করতে পারি বা মানে আমরা সেন্ট্রিফিউজ করতে পারি। ওকে, ব্যাপন করা যায়। তুমি সাপোজ একটা ভাইরাসকে দেখবে যে তুমি সুন্দর করে ছড়াই দিতে পারবা। তোমার মনে পড়ে যখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার চলে, যদি আমরা বিশ্বযুদ্ধের কথা বলি, বিশ্বযুদ্ধে কী হয়েছে জানো? অ্যানথ্রাক্স নামে একটা ভাইরাস ছিল। ওই ভাইরাসটাকে চিঠির খাম আছে না, চিঠির খামের ভিতরে লাগাই দিয়ে বড় 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 জেনারেল যারা ছিল ওদের বাসায় পাঠিয়ে দেওয়া হতো। এখন মনে সাপোজ তোমার বাড়িতে একটা খাম আসছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো, খামটা অবশ্যই খুলবা, তাই না? এই ব্যাপারটাই হইতো। পোস্ট অফিসের মাধ্যমে সুন্দর করে তাদের যে বড় বড় জেনারেল যারা ছিল তাদের বাসায় বড় বড় করে তোমার খাম পাঠিয়ে দেওয়া হইতো, চিঠি পাঠিয়ে দেওয়া হইতো। তারা যখনই খুলতো সুন্দর করে ভাইরাসটা বের হয়ে যেত, তাদের নাকে মুখে বলো বা হাতে বলো লেগে যাইতো, অ্যানথ্রাক্স হইতো, বুঝছো? অ্যানথ্রাক্স, এটা আমরা পরে বলবো, আপাতত বলতেছি জাস্ট এই একটা ভাইরাসকেও তুমি যুদ্ধের সময় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবা, বুঝতে পারছো? মানে ভাইরাসটা কত খারাপ হইতে পারে তুমি চিন্তা করো, জাস্ট ইমাজিন করো। ওকে, আসো দেখো পানির সাথে মিশাই সাসপেনশন তৈরি করা যায়, একটু মনে রাখবা, আর তরলীকরণ করা যায়। আর জীবকোষের বাইরে ভাইরাস কিন্তু নিষ্ক্রিয়। দেখো এটা অনেকটা নেগেটিভ টাইপের ওয়ার্ড, তাই না? আমি যদি বলি যে ভাইরাসকে আমাদের জীবকোষের বাইরে কোনো মানে ইফেক্ট দেখাবে, কোনো ইফেক্ট দেখাবে না, কিন্তু নিষ্ক্রিয়। ভাইরাসের দৈহিক বৃদ্ধি আছে? নাই, নেগেটিভ। পরিবেশের উৎপাদনে সারা দেয়? নেগেটিভ। ভাইরাস কি শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডে তৈরি, তাই না? মাত্র, দেখো তো নেগেটিভ টাইপের ওয়ার্ড, তাই না? তারপর দেখো ভাইরাস, অ্যাসিড ক্ষার লবণ এটাতে তোমার প্রতিরোধ করতে পারে এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। দেখো কি আমাদের আশেপাশে কিছু পোলাপান আছে, জ্বর হয়েছে, কী করে জানো? সুন্দর করে দোকানে যাবে, মামা জ্বর হয়েছে, ওষুধ আলে কী করে জানো? সুন্দর করে জিম্যাক্স 50 দিয়ে দেয়, জিম্যাক্স 500 মিলিগ্রাম দিয়ে দেয়। এখন পোলাপান তো খুশি, জিম্যাক্স 500 নিয়ে আসে, সুন্দর করে খায়, একদিন খায়, সুস্থ হয়ে যায়।
তারপর খাওয়া বন্ধ করে দেয়। এখন ব্যাপারটা হয়েছে কি জানো, সাপোজ আমাদের আশেপাশে দেখবে কি একটা সময় আসে যখন তুমি ট্রিটমেন্ট নিতেছো, সুস্থ হইতেছো না, কেন জানো? আমাদের এই যে আশেপাশে যে রোগগুলো যেগুলো হয় সেগুলো হতে পারে, সেটা ভাইরাসজনিত রোগ হতে পারে, হতে পারে সেটা ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে, কোনো ছত্রাক দিয়ে হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া দিয়ে হয়। ওকে, এখন এই যে আমরা যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি, অ্যান্টিবায়োটিক ইউজ করে কিন্তু অনেকটা প্রসেস আছে। তোমার কিন্তু একটা ভালো একজন ডক্টর, একজন এমবিবিএস ডক্টর বা একজন বিশেষজ্ঞ ডক্টর তোমাকে দেখে তোমার অবস্থা বুঝে তোমাকে একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবে। সেই অ্যান্টিবায়োটিক একটা কোর্স আছে, 7 দিন খাওয়া লাগে বা 5 দিন খাওয়া লাগে, তোমার দিনে 1 বেলা বা 2 বেলা করে খাওয়া লাগে। এখন তুমি এত কিছু ধার ধারলা না, আমার জ্বর হয়েছে, আমার জ্বর একদিনের মধ্যে সারাইতে হবে, তুমি সুন্দর করে করলে গেলা কোথায়? ফার্মেসিতে। ফার্মেসি মামা কী করলো? সুন্দর করে তোমার জিম্যাক্স 500 দিয়ে দিল। তোমার তোমার কিন্তু চাইলেই তোমার কিন্তু নাপা এক্সট্রা দিতে পারতো বা নাপা দিতে পারতো, প্যারাসিটামল দিতে পারতো। কেন দেয় না জানো? তুমি চাইতেছো যে মামা আমার তাড়াতাড়ি সুস্থ হওয়া লাগবে, মামা চাইতেছে আমার ব্যবসা করা লাগবে। যদি তোমার নাপা বিক্রি করতো, এক পাতা নাপার দাম হলে 10 টাকা, আর একটা জিমেক্স 500 দাম কত জানো? অন্তত 55 টাকা, 50 থেকে 55 টাকা। তোমার কাছে কোনটা দিবে? ওরে দিবে। এখন ব্যাপারটা হলো তুমি তো খুশি যে 50 টাকার একটা ওষুধ খাইছি, সেরে গেছে। হ্যাঁ, ব্যাপারটা হলো ক্ষতিটা যে তোমার হইতেছে তুমি খেয়ালই করতেছো না। তুমি যে জিমেক্স 500 নিয়ে আসলা, একটা তুমি হলো অ্যান্টিবায়োটিকের যে কোর্স কমপ্লিট না করে, কোনো একটা ডাক্তারের পরামর্শ না নিয়ে যে ওষুধটা খাইলা, সেই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে তোমার যে ব্যাকটেরিয়া, যেটা তোমার ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়া তুমি আক্রান্ত হয়েছিলা, সেই ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে তোমার একটা রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। পরবর্তীতে দেখবা কি, ওই অ্যান্টিবায়োটিক খাচ্ছ, পরবর্তীতে যখন তোমার দরকার পড়তেছে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজই করতেছে না। কেন কাজ করতেছে না কেন? এটা তোমার বোকামির ফল আর ওই মামার ব্যবসার ফল। ওই মামা যদি তোমার বলতো যে মামা আমি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দিব না, তাহলে তুমি অ্যান্টিবায়োটিক কিনতে পারতা না, তুমিও ডাক্তার দেখাইতা, ডাক্তার যদি সাজেস্ট করতো তাহলে অ্যান্টিবায়োটিক খাইতা, 7 দিন খাওয়া লাগতো 7 দিনই খাইতা, না হলে তোমার হলো খাওয়া লাগতো না। তুমি সাধারণত আমাদের যে জ্বর সর্দি হয় এগুলো কিন্তু আসলে বেশিরভাগই আমাদের হলো ভাইরাস জনিত, বুঝছো? ভাইরাসের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক কখনো কাজ করে না। তুমি জাস্ট 1-2 দিন অপেক্ষা করবা, তোমার যে তোমার ইমিউন সিস্টেম একা একাই তোমার ভাইরাসের এগেনস্টে সুন্দর করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, তুমি একাই সুস্থ হয়ে যাবা। তোমার তো ওই 1-2 দিন মানে অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না, তুমি ডাক্তাররা দেখাইতেছে না, তুমি কি করলা? সুন্দর করে আমার কাছে গেলা, 50 টাকা দিয়ে একটা ওষুধ খাইলা, একটা ডোজ খাইলা, 2টা ডোজ খাইলা, সুস্থ হইলা, আর ওষুধ কন্টিনিউ করলা না। কি হলো? ভিতর দিয়ে যখন তোমার প্রয়োজন পড়বে যে ভাই আমি এখন অসুস্থ, আমার এখন এই অ্যান্টিবায়োটিকটা দরকার, ওই অ্যান্টিবায়োটিক তো কাজ করবে না। তুমি তো হলো ওষুধ খেয়ে খেয়ে, ইরেগুলারলি ওষুধ খেয়ে খেয়ে তুমি একটা রেজিস্ট্যান্স গ্রো করে ফেলছো। বুঝছো ব্যাপারটা কীভাবে কী হচ্ছে? ওই কথা এখানে তোমাকে বলছে যে আমাদের ভাইরাস কখনো কিন্তু মানে অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারবো না আমরা। ব্যাপারটি ভালো মনে রাখবা। আর কিন্তু অন্তত নিজেদের ফ্রেন্ড বলো বা তোমাদের ফ্যামিলি মেম্বার্স বলো, কোনো একটা জ্বর হয়েছে, 1 দিন অপেক্ষা করো। জ্বর হয়েছে মানে যে আমার ওষুধ খাইতে হবে এমন কথা নাই তো। জ্বর 1 দিন 2 দিনে সেরে যায়, বেশিরভাগ ক্ষেত্রে 1-2 দিনে জ্বর সেরে যায়। ভাইরাল জ্বরগুলো যেগুলো সেগুলো মোটামুটি 7 দিনের মধ্যেই সেরে যায়। তোমার যদি একান্ত বেড রিডেন না হয়ে যাও, মানে তুমি একবারে নড়তেই পারতেছো না, একবারে মনে করো তুমি হলো বেডে পড়ে গেছো, তাহলে তুমি ডাক্তার দেখাও। তোমার তো দরকার নাই এটা ডাক্তার মামা, ডাক্তারের মানে সাপোজ পরামর্শ ছাড়া একটা ফার্মেসি মামার থেকে তোমার হলো জাস্ট কোনো রকম একটা ওষুধ নিয়ে এসে খাওয়ার কোনো দরকার আছে বলো? সরকারি হাসপাতালে গেলে এখন 10 টাকা দিয়ে টিকিট কেটে তুমি দেখাইতে পারো, দরকার নেই তো। সর্বোচ্চ তোমার জ্বর হয়েছে, তুমি সর্বোচ্চ প্যারাসিটামল খেতে পারো। প্যারাসিটামলের এগেনস্টে তো তোমার ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স গ্রো করবে না, তাই না? মানে প্রতিরোধ ক্ষমতা মানে সে অর্জন করবে না, তুমি কিন্তু সেফ থাকতেছো। সর্বোচ্চ তুমি খাইলে প্যারাসিটামল খাইতে পারো। তারপরও কিন্তু মানে অহরহ মন চাইলো প্যারাসিটামল মুড়ির মতো খাইলাম, এরকম করা যাবে না। ডাক্তার পরামর্শ নিয়ে তারপর খাইতে হবে। ওকে, ব্যাপারটা হলো কি, তোমাদের ফ্রেন্ড সার্কেল বলো, তোমাদের ফ্যামিলি মেম্বার বলো, তাদেরকে সতর্ক করবা। কারণ ব্যাপারটা হলো আমাদের আশেপাশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত বেড়ে গেছে, তখন দেখবা যে কাজের সময় আমাদের অ্যান্টিবায়োটিকের কাজে করে না। দেখবা কি তুমি অসুস্থ হয়েছো, তোমার আমি জানতেছি যে তোমার এই রোগ হয়েছে, আমি তোমাকে ওই অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিক আর রেসপন্সই করতেছে না। তুমি আমার দেখে চোখের সামনে দেখতে 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 তুমি মারা যাবা। কারণ কি আমার হাতে তো অস্ত্র নাই, সেই অস্ত্র তুমি আগেই ব্যাকটেরিয়াকে দিয়ে দিছো, সেই অস্ত্র দিয়ে আমার সাথে এখন সে যুদ্ধ করতেছে, ব্যাকটেরিয়াটা আমার সাথে যুদ্ধ করতেছে। তুমি তো আমার হাতে কোনো অস্ত্র রাখো নাই, তুমি আমাকে কোনো ইফোর্ট দাও নাই বা আমার কোনো একটা ফ্লোর রাখো নাই যে আমি তার সাথে যুদ্ধ করবো। সেই জন্য এবার অন্তত তোমরা, অন্তত আমার স্টুডেন্ট যারা আসো তারা অন্তত এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। নিজের ফ্যামিলি বলো, নিজের ফ্রেন্ডস বলো, সবাইকে অন্তত জানাবা। মানে মুড়ির মতো জাস্ট কোনোভাবেই ওষুধ খাওয়া যাবে না, ডাক্তার পরামর্শ নিবা। প্রয়োজন যখন তোমার অ্যান্টিবায়োটিক নেওয়া লাগবে, ডাক্তারই তোমাকে সাজেস্ট করবে, অবশ্যই অ্যান্টিবায়োটিক কোর্স সেটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি। ওই কথাই বলছে তোমাকে যে ভাইরাস কিন্তু কখনোই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা মারতে পারবো না। ওকে, তাহলে একটু সামনে চলে আসো। এখন এখান থেকে আরও অনেক কথাবার্তা বলছে ভাইরাসের জীবী বৈশিষ্ট্য। ভাইরাসের জীবী বৈশিষ্ট্যের মধ্যে এটা কিন্তু একটা পজিটিভ ভাই পাবো, বুঝছো? এটা অনেক পজিটিভ ভাই পাবা। এখন আমি যদি তোমাকে একটু বলি যে দেখো সংখ্যা বৃদ্ধি করতে পারে, হ্যাঁ কখন পারে বলো তো? পোষক কোষের অভ্যন্তরে পারে, বাইরে পারবে? বাইরে পারবে?
বাইরে কিন্তু পারবে না। ওকে, তাহলে একটা জিনিস দেখো যে নতুন সৃষ্ট ভাইরাস যেটা সেটা কিন্তু মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে, একটা পজিটিভ জিনিস। তারপর একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাসের মানে সৃষ্টি করতে পারবে, সেটা একটা পজিটিভ জিনিস। আমি যদি বলি ভাইরাস কী দিয়ে তৈরি বলো, ডিএনএ অথবা আরএনএ দিয়ে তৈরি এবং প্রোটিন দিয়ে তৈরি। একসাথে কি দুইটা থাকবে? একসাথে দুইটা থাকবে না, অনলি ওয়ান। ওকে, অনলি ওয়ান, যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে হয় আরএনএ থাকবে। যদি ডিএনএ থাকে তাহলে বলবো ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে বলবো আরএনএ ভাইরাস। ওকে, তারপর দেখো আমি যদি একটু জিজ্ঞাসা করি ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, তাহলে কোশ্চেন করবে ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে বলবা বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী বলতে আসলে কি জানো? সেই ভাইরাসটা যখন তার পোষক দেহের ভিতরে প্রবেশ করবে তখনই সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে, রোগ সৃষ্টি করতে পারবে। বাইরে থাকলে করতে পারবে? কোনোভাবে করতে পারবে না। তার মানে কি পোষক কোষ ছাড়া বা হোস্ট ছাড়া, বুঝতে পারছো, মানুষ বলো বা কোনো একটা পশু পাখি হতে পারে, তার বডি ছাড়া কোনোভাবেই সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, তার ইফেক্ট দেখাতে পারবে না। এটাই হলো তোমার বাধ্যতামূলক পরজীবী। তারপর দেখো ভাইরাসে কিন্তু মিউটেশন হয়। এখন তুমি বলতে পারবে মিউটেশন জিনিসটা কি? দেখো তোমার মনে করো এটা একটা ডিএনএ। ওকে, এটা একটা ডিএনএ। এই ডিএনএর ভিতরে কি থাকে বলতো? এখানে কিন্তু আমাদের হলো নাইট্রোজেনাস বেস থাকে, তাই না? এইখানে মনে করো সাপোজ এখানে মনে করো একটা অ্যাডেনিন ছিল, এখানে মনে করো থায়ানিন ছিল, এখানে গুয়ানিন ছিল, মনে করো এখানে একটা সাইটোসিন ছিল। এই যে আমাদের বেস সিকোয়েন্স বা ক্ষার, আমাদের যে একটা ডিএনএর ভিতরে অনেকগুলো কিন্তু ক্ষার থাকে, কোন ক্ষারের পর কোন ক্ষার থাকবে এখানে কিন্তু এই ব্যাপারগুলো। সাপোজ মনে করো আমার এখানে এগিয়ে ছিল আমার ডিএনএ যেটা ছিল, এই ডিএনএর এই অ্যাডেনিনটা সরাই দিয়ে আমি সুন্দর করে এখানে আরেকটা থায়ানিন ঢুকাই দিলাম, চেঞ্জ হয়ে গেল না? যে যদি কোনো পরিবেশের কোনো ইফেক্ট বলো বা কোনো একটা কার্সিনোজেনিক সাবস্টেন্স মানে ক্যান্সার তৈরি করতে পারে এরকম কোনো উপাদান বলো, বা কোনো একটা ভাইরাস আক্রমণ করে, বা ভাইরাস নিজেরাই তাদের ডিএনএ বা আরএনএর যে তোমার নাইট্রোজেন বেস যেটা আছে বা নাইট্রোজেন জনিত যে ক্ষার যেটা আছে সেটাকে পরিবর্তন করে ফেলতে পারে, কেটে ফেলতে পারে, চেঞ্জ করে ফেলতে পারে, এটাকে বলা হয় মিউটেশন। ওকে, বা পরিবৃত্তি। তাহলে এটা মনে রাখবো। ওকে, তারপর দেখো এটা প্রকরণ তৈরি করতে পারে, বুঝছো? দেখো না কয়েকদিন আগে কিন্তু আমাদের করোনা, হ্যাঁ, একটা থেকে আরেকটাতে তৈরি হচ্ছে, একটা থেকে একটা তৈরি হচ্ছে, আমি কোনোভাবে ভ্যাকসিন তৈরি করতে পারতেছিলাম না, তাই না? প্রচুর কিন্তু করোনাতে আমাদের মানুষ মারা গেছে। তাহলে এবার একটু মনে রাখবা যে আমাদের কিন্তু পরিবৃত্তি তৈরি করতে পারে বা আমাদের প্রকরণ তৈরি করতে পারে কে? তাহলে বলবো আমাদের ভাইরাস। এদের অভিযোজন ক্ষমতা আছে। ওকে, অভিযোজন ক্ষমতা বলতে কি জানো? সাপোজ এরা কোনো একটা পরিবেশে মানায় নিতে পারে। ভাইরাসকে তুমি যত তাপ দাও চাপ দাও দেখবে কেমনি কেমনি যেন বাইচে আছে, বুঝছো? আমরা একটা বলতে পারো ভাইয়া মানে পরিবেশের বাইরে মানে আমাদের পোষক দেহের বাইরে সে মানে প্রায় মৃতপ্রায় কিন্তু সে মরে নাই, তুমি জাস্ট কোনো রকম তোমার বডিতে ঢুকাই দিব, সে আবার চাঙ্গা হয়ে উঠবে, বুঝতে পারছো? ভাইরাস এত খারাপ, এত খারাপ, বুঝতে পারছো? তারপর দেখো তাহলে কথাটাই বলছে এখানে যে ভাইরাস হলো আমাদের মানে অভিযোজন ক্ষমতা আছে, সে পরিবেশের বাইরেও নিজের মতো করে কিন্তু বেঁচে থাকতে পারে বা নিজেকে মানায় নিতে পারে। ওকে, তারপর দেখো এদের জিনগত পুনর্বিন্যাস ঘটে। ওই যে বললাম যে আমাদের হলো এখানকার যে ডিএনএ তো আসলে জিন, তাই না? জিন ডিএনএ এই ব্যাপারগুলো আমরা পরে কোনো একটা চ্যাপ্টারে বা কোনো একটা শর্ট টেকনিকে আমরা আলোচনা করবো, তখন এটা আমরা কভার করে ফেলবো। মূল কথা মনে রাখো এটা কিন্তু জেনেটিক রিকম্বিনেশন করতে পারে। তাহলে আমাদের মোটামুটি এই পার্টটা অন্তত শেষ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তাহলে আমরা একটু রিক্যাপ করি। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য, এটা আমাদের কি, এটা হলো আমাদের সুন্দর করে যে জীবী বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো সবগুলো একটু নেগেটিভ টাইপের, তবে জাস্ট আমাদের যে আমাদের 5 নাম্বার যে বৈশিষ্ট্য, যেটা 5 নাম্বারটা শুধুমাত্র একটু পজিটিভ টাইপের একটা ভাইব ছিল, সেটা মনে রাখবা। সেন্ট্রিফিউজ করতেছি, ব্যাপন করতেছি, এটা জাস্ট যদিও মনে হতে পারে ভাই এটা আসলে নেগেটিভ টাইপের কিছু মিন করতেছে না, এটা মনে রাখবে যে ভাই এটা একটু নেগেটিভ টাইপের জিনিস। মূল কথা মানে আমাদের জড় বৈশিষ্ট্য যেগুলো আছে সবগুলো নেগেটিভ টাইপের জিনিস, আর জীবিত বস্তু যেগুলো আছে সেগুলো একটু পজিটিভ টাইপের ভাইব থাকবে। ওকে, এখন তুমি বলতে পারবে ভাই এগুলো পরীক্ষায় মনে রাখবো কেমনে, তাই না? কোশ্চেন তো এটা হইতেই পারে যে ভাইয়া এত কিছু তো আমার পরীক্ষায় মনে থাকবে না। তাহলে একটু তুমি নিজেকে জিজ্ঞাসা করো হ্যাঁ নেগেটিভ টাইপের জিনিস কী কী হইতে পারে। ভাইরাসের প্রথমে ভাইরাসকে দেখলে তোমার কি মনে পড়ে? ভাইরাস এতক্ষণ যে পড়লাম আমরা, ভাইরাস হলো অকোষীয়, অতি আণুবীক্ষণিক, আমি কোনোভাবেই হলো মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না, অণুবীক্ষণিক। এটা হলো আসলে বাইরে একবার মৃতপ্রায়, এটা আমি কেলাসিত করতে পারি, বৈশিষ্ট্য লিখে ফেলো। তারপর এটাকে আমি হলো ব্যাপন করতে পারি, মানে ছড়াই ছিটিয়ে দিতে পারি। যে তোমাকে একটু আগে অ্যানথ্রাক্সের কথা বললাম, বা ওই যে চিঠির ভিতর দিয়ে তোমার হলো বড় বড় কী বলে আমাদের জেনারেল বলো ওদের বাসায় পাঠাই দেওয়া হয়তো আগে বিশ্বযুদ্ধের সময়, ওটা লেখো। তারপর দেখো যে জীবকোষের বাইরে তোমার রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। তারপর দেখো এটা তোমার প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। তাহলে জাস্ট এই যে এই কটা যদি তুমি একটু 3-4টা মনে রাখতে পারো, দেখো তোমার খ নাম্বারে আসতে আসে। এটা কিন্তু সাধারণত কখনোই তোমার ঘ নাম্বারে দিবে না। ওকে, ঘ নাম্বারে কখনোই এটা খুব একটা দেয় না, তোমার খ নাম্বারে লিখতে বলছে। তোমাকে যদি বলে যে মানে জড় বৈশিষ্ট্য কয়টা, জাস্ট কয়টা লেখো, তোমার 2 মার্কের জন্য কয়টা লিখবা, 4টা অথবা 5টা লিখবা। 4টা বৈশিষ্ট্য এমনি লেখা যায়, এটা অকোষীয়। 1 নাম্বার গেল। 2 নাম্বার লেখো অতি আণুবীক্ষণিক, 3 নাম্বার লেখো কেলাসিত করা যায়, 4 নাম্বার লেখো ব্যাপন করা যায়। তারপর দেখো এটা শুধুমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে লিখে ফেলো। তো আই থিঙ্ক এই ব্যাপারগুলো অন্তত তোমরা যদি একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো, আই থিঙ্ক তোমরা অন্তত মনে রাখতে পারবা। ওকে, যেহেতু তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে অলরেডি দেখাই দিচ্ছি, আই থিঙ্ক এখানে তোমার অন্তত কোনো কোয়েশ্চেন থাকা উচিত না বা কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আসলে আমরা সামনে চলে যাই। এখানে আমাদের অনেক 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 কথাবার্তা বলছে ভাইরাসের গঠন।
ভাইরাসের গঠন এবং এই যে ভাইরাসের যে ভৌত গঠন যেটা দেখতেছো, ভাইরাস কিন্তু আমরা অলরেডি অনেকক্ষণ কথা বললাম। ভাইরাস অ্যাকচুয়ালি আমাদের কী দিয়ে তৈরি খেয়াল করো তো। ভাইরাস আমাদের একটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিডটা কী হতে পারে? হইতে পারে ডিএনএ অথবা আরএনএ হতে পারে। ওকে, হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এত কিছু যে দেখতেছো, দেখো আমাদের কেন্দ্রীয় বস্তু হিসেবে কী আছে খেয়াল করছো? এখন আমি যদি বলি যে ভাইয়া এটা কোথায় আসে, এটা কি আসলে আমাদের লাগে কি না, বা আমাদের কী জন্য লাগে? যখন তুমি একটা টপিক পড়তেছো, তুমি যখন বুঝবা যে ভাই এটা আমাদের এমসিকিউতে আসতে পারে, এটা আমাদের সিকিউতে আসতে পারে, গগতে আসতে পারে, কখতে আসতে পারে, তখন কিন্তু তোমার জন্য একটু পড়তে আগ্রহ জানা হবে যে হ্যাঁ ভাই এটা আসলে আমার লাগবে, এই জন্য লাগবে, আমার এটা এইভাবে পড়া উচিত, একটু ইফোর্ট বেশি দেওয়া উচিত, তাই না? তাহলে দেখো আমি যদি এটা বলি, এটা সাধারণত আমাদের গগতে আসে, বুঝছো? সাধারণত এটা আমাদের গগতে আসে। ব্যাপারটা হইলো একবার হুবহু বলবে না। সাধারণত আমাদের এই যে এই পেজটার পরে গিয়ে দেখবা কি তোমাদের হলো টিএমভি ভাইরাস আছে, টি2 ভাইরাস আছে, ওই টাইপের গঠনগুলো ব্যাখ্যা করতে পারে। বলে কি যে টিএমভি গঠন ব্যাখ্যা করো, টি2 ভাইরাসের গঠন ব্যাখ্যা করো। ওই গঠন ব্যাখ্যা করার জন্য আমাদের এইখানকার যে নলেজ যেটা, সেটা কিছুটা আমাদের দরকার। ঠিক আছে, আমরা সেটা এখন আলোচনা করবো। সামনে একটু চলে আসো। দেখো কেন্দ্রীয় বস্তু, আমি যদি তোমার একটা ভাইরাসের কথা বলি, সাপোজ মনে করো আমি একটা গোলাকার টাইপের একটা ভাইরাস আবিষ্কার মানে আঁকলাম, তখন এখানে আমাদের কি আছে বলো, নিউক্লিক অ্যাসিড আছে, ওকে, বা ডিএনএ আছে। তাহলে এই যে বাইরে যেটা দেখলাম, এটা আমাদের মনে করো সাবজেক্ট হলো প্রোটিন পার্ট, তাই না? এটা আমাদের প্রোটিন পার্ট, এটা আমাদের প্রোটিন পার্ট। আর এটা যেটা দেখছো এটা হলো আমাদের ডিএনএ, তাই না? বা ডিএনএ অথবা আরএনএ, ওকে, বা নিউক্লিক অ্যাসিড, মূল কথা নিউক্লিক অ্যাসিড, ওকে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আমাদের যে মূল কথা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের ভাইরাস কী দিয়ে তৈরি অ্যাকচুয়ালি, জানো আমাদের ভাইরাস অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি? তাহলে বলবা আমাদের ডিএনএ অথবা আরএনএ দিয়ে তৈরি, এবং বাইরে কী থাকে বলো, প্রোটিন থাকে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে বাইরের যে পার্ট যেটা, হ্যাঁ প্রোটিন যে পার্ট যেটা, সেটাকে আমরা কী বলি জানো? ক্যাপসিড বলি, ঠিক আছে? ক্যাপসিডে কী বলো? বাইরে হলো প্রোটিন পার্ট যেটা, সেটা হলো আমাদের ক্যাপসিড, ওকে। এটা হলো প্রোটিন পার্টটাকে বলা হয় ক্যাপসিড। তাহলে দেখো কেন্দ্রে তোমার নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড তোমার যে কোনো কিছুটাই হতে পারে, এবং কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড থাকে সেই অঞ্চলটাকে আমরা কী বলি জানো? নিউক্লিওয়েড। এখন তুমি বলতে পারো ভাইয়া নিউক্লিওয়েড কি, এটা তো বুঝি না। আমি তোমাকে একটু মানে আলাদা পেজে নিয়ে যাই, এটা তোমরা একটু নোট করে লিখে নিও, হ্যাঁ। নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বলতে আসলে কী মিন করে? দেখো ওয়েড মানে কি জানো? ওয়েড মানে হলো মতো, ওয়েড মানে মতো। হ্যাঁ এটা নিউক্লিও, বা এই পার্টটা দিয়ে মিন করে আসলে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিওয়েড বলতে আসলে মিন করে নিউক্লিওয়েড বলতে আসলে মিন করে নিউক্লিয়াসের মতো। তাহলে আমি জিজ্ঞাসা করি যে নিউক্লিওয়েড কি বলো? নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের মতো। তাহলে ব্যাপারটা অন্তত মনে রাখার চেষ্টা করবে, ওকে। চলে আসো বইয়ে, আমরা একটু সামনে দেখি। তো আমি যদি বলি যে ক্যাপসিডটা কি বলো তো? ক্যাপসিড হলো তোমার প্রোটিনের আবরণ যেটা, সেটাকে বলা হয় তোমার প্রোটিনের আবরণ যেটা, সেটাকে বলা হয় ক্যাপসিড, ওকে। তাহলে দেখো এই যে ক্যাপসিড, হ্যাঁ ক্যাপসিড না অনেকগুলো সাব ইউনিট নিয়ে গঠিত। এই সাব ইউনিটগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার, হ্যাঁ। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি ভাই ক্যাপসোমিয়ার কি, তাহলে সহজ কথা, তুমি একটু ভাইরাস পাইছো, ভাইরাসকে তুমি উপরের দিকে পাবা প্রোটিন, প্রোটিনকে যদি তুমি খোসাটা ছাড়াই যদি ভিতরে ঢুকো, তাহলে তুমি পাবা ডিএনএ অথবা আরএনএ। ওই যে তুমি যে খোসাটা ছাড়াইলা না, ওই খোসাটা তুমি ছোটো 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 টুকরা টুকরা করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হলো ক্যাপসোমিয়ার। মানে ওই যে খোসাটাকেই আমরা বলতেছি অ্যাকচুয়ালি ক্যাপসিড। তাহলে আমি একটু তোমাদের ভিজুয়ালাইজ করার জন্য একটু এঁকেই দিই, তুমি একটু খেয়াল করো। সাপোজ মনে করো আমি একটু বিষয় নিই, দেখো সাপোজ মনে করো আমি এটা একটা গোলাকার টাইপের একটা ভাইরাস আঁকলাম, এটা মনে করো সাপোজ আমাদের ডিএনএ। আর এটা মনে করো সাপোজ এই যে সাপোজ এটা আমি একটু গোল করে একটু আঁকি, এটা ভাইরাস, যাই হোক এটা ডিমের মতো একটা ভাইরাস হয়েছে। তাহলে তুমি দেখো এটা হলো আমাদের নিউক্লিক অ্যাসিড, তাই না? হতে পারে ডিএনএ অথবা আরএনএ। এখন এই যে বাইরে যে পার্টটা দেখতেছো, এটা হলো আমাদের প্রোটিন পার্ট, তাই না? এটা হলো আমাদের প্রোটিন পার্ট। এই প্রোটিন পার্টটাকে আমরা বলি হলো ক্যাপসিড, এই পার্টটাকে আমরা কি বলি বলো? ক্যাপসিড। এই ক্যাপসিডকে যদি আরও ছোট 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 ভাগে ভাগ করো, তাহলে যেটা পাবা সেটা হলো তোমার ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার, ওকে। আই থিঙ্ক এবার ওটা অন্তত বুঝতে পারবা। তোমরা একটু সুন্দর করে লিখে নাও যে ভিতরে যেটা থাকতেছে সেটা হলো তোমার ডিএনএ অথবা আরএনএ, বাইরে যে পার্ট যেটা সেটা হলো প্রোটিন পার্ট। প্রোটিনটাকে আমরা বলি, প্রোটিনের যে আবরণী যেটা আছে সেটাকে আমরা বলি ক্যাপসিড। ক্যাপসিডকে যদি আরও ছোটো 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 ভাগে ভাগ করো, তাহলে সেটাকে বলো ক্যাপসোমিয়ার, ওকে। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা অন্তত তোমরা মনে থাকবে। একটু সামনে চলে আসো, আমরা একটু সামনের দিকে যাই। তাহলে দেখো ওই কথাটা বলছে, আমরা কিন্তু ক্যাপসোমিয়ার পর্যন্ত অলরেডি আলোচনা করে ফেলছি। এই দেখো ক্যাপসোমিয়ার, ওকে। এখন আসো এনভেলাপ, এখন তুমি বলতে পারো ভাই এনভেলাপ জিনিসটা কি, সেটা তো আরও বুঝি না। তোমরা এই দেখো তো, সাপোজ এটা আমাদের হলো তোমার কি ছিল বলতো? ডিএনএ ছিল, এটা আমাদের হলো ক্যাপসিড ছিল, তাই না? ক্যাপসিড ছিল। এই ক্যাপসিডের বাইরে, হ্যাঁ ক্যাপসিডের বাইরে আমি যদি আরেকটা আবরণী দিই, হ্যাঁ এটা আরেকটা আবরণী দিলাম, আমি একটু মার্ক করে দিই। তাহলে এই যে বাইরে যে আবরণী যেটা দেখতেছো, এটা কি জানো? এটা হলো এনভেলাপ। এটা কি বলো? ইনভেলাপ, বুঝতে পারছো?
তাহলে ব্যাপারটা হলো একবার ভিতরে পাচ্ছি কি ডিএনএ বা আরএনএ, যেটা আমাদের হলো নিউক্লিক অ্যাসিড, বাইরে যেটা মানে হলুদ কালারের যেটা সেটা দেখতে পাচ্ছি আমরা হলো প্রোটিন, যেটাকে আমরা বলি ক্যাপসিড। ক্যাপসিডের এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। আরও বাইরে যেটা থাকতেছে সেটা আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলছি ইনভেলাপ। চলে আসো সামনে। তাহলে এই ইনভেলাপটা তো পারবা বলতে। এখন ভাইরাসের রাসায়নিক গঠনে চলে আসো। ভাইরাসের রাসায়নিক গঠনের মধ্যে অনেক অনেক কথাবার্তা বলছে। দেখো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ নিউক্লিক অ্যাসিড শুধুমাত্র তোমাদের কিন্তু অলরেডি বলে ফেলছি যে না, নিউক্লিক অ্যাসিড কিন্তু আমাদের হইতে পারে ডিএনএ, হইতে পারে আরএনএ। নিউক্লিক অ্যাসিড আমাদের কি হতে পারে বলো, ডিএনএ হইতে পারে এবং আরএনএ হইতে পারে। আমি যদি বলি একসাথে কি দুটো অবস্থান করে, কখনোই একসাথে দুটো অবস্থান করে না। তো আমি যদি বলি তোমাকে যে ভাইয়া আমার একটা ভাইরাস পাইছি, তো তোমাকে একজন ফ্রেন্ড তোমাকে ফ্লেক্স মারার জন্য বলতেছে, এই দোস্ত আজকে আমি একটা ভাইরাস আবিষ্কার করছি, সেই ভাইরাসে আমার ডিএনএও আছে আরএনএও আছে। ওরে বলবে বাপ তুই কি আবিষ্কার করছিস জানি না, ওটা জীবনে ভাইরাস না। বুঝতে পারছো? কারণ ভাইরাসে কখনোই ডিএনএ আর একসাথে থাকা সম্ভব না। ওকে, তাহলে দেখো, তাহলে ব্যাপারটা খেয়াল রাখবা। তাহলে দেখো এই যে এটা যেটা দেখলাম এটা হলো তোমার একটা ক্যাপসিড। আচ্ছা দেখো আমি তোমাকে বলি, এই যে বাইরে দেখছো না, এই যে ভিতরে ভিতরে যে ছোট 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 যেটা, এটা হলো তোমার নিউক্লিক অ্যাসিড। আর এই যে আপনি যেটা দেখতেছো এই যে এটা হলো তোমার ক্যাপসিড। এই ক্যাপসিডের এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। আর এই যে বাইরে যেটা দেখতেছো না, এটা অ্যাকচুয়ালি তোমার হলো একটা, এই যে এই পুরাটা যেটা দেখতেছো এটা হলো তোমার ইনভেলাপ। আর এই যেগুলো দেখতেছো এগুলো কাটা 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 কাটা, এগুলো বলা হয় স্পাইক। দেখো না মানুষের যে চুল খাড়া খাড়া করে, হ্যাঁ কি বলো এটাকে, স্পাইক বলো না? তাহলে মনে রাখবা স্পাইক। তাহলে একটু সামনে চলে আসো। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ক্যাপসিডটা কি বলো তো, ক্যাপসিড অলরেডি বলে ফেলছি। ক্যাপসিড হলো তোমার একটা প্রোটিন দিয়ে তৈরি, ক্যাপসিড বলে। আর ক্যাপসিড এটা সাধারণত এটা কিন্তু তোমার একটু নিষ্ক্রিয় টাইপের জিনিস, বুঝছো? সাধারণত অনেক কথাবার্তা বলছে, এগুলো জাস্ট একবার রিডিং দিবা। মূল কথা ক্যাপসিডের কাজ কি জানো, নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে। ওকে, এবং এটা মূল কথা হলো তোমার আক্রমণে সাহায্য করবে। মেইনলি তোমার আমাদের যে দেখো একটা ভাইরাস কিন্তু ডিরেক্ট ঢুকে যাইতে পারে না, তাই না? একটা ভাইরাস যে আমাকে আক্রমণ করবে সেটার জন্য একটা রিসেপ্টর সাইট থাকে, মানে যেই জায়গাতে বসবে বা যেই জায়গাতে আমি তার আপ্যায়ন করে ভিতরে ঢুকাবো সেরকম একটা জায়গা থাকে। সেরকম একটা জায়গাতে যুক্ত হওয়ার জন্য কি হেল্প করে জানো, এই ক্যাপসিডটাই হেল্প করে। ওকে, এই ক্যাপসিডটাই না সাধারণত দেখবো যে আমাদের হাঁচি কাশি হয় না, সর্দি জ্বরে যে হাঁচি কাশি হয় এটা কিন্তু আমাদের ক্যাপসিডের কারণেই হয়। ওকে, তাহলে ব্যাপারটা একটু মনে রাখবা। বহিস্তাবরণী দেখো, বহিস্তাবরণী বলতে কি ওই যে একটু আগে বললাম না ইনভেলাপ। তাহলে ক্যাপসিডের বাইরে যদি আরেকটা আবরণী থাকে সেটা বলা হয় ইনভেলাপ বা বহিস্থ আবরণ। যেসব ভাইরাসে এই বহিস্থ আবরণটা থাকে তাকে বলা হয় বহিস্থ আবরণী ভাইরাস, যারা থাকে না তাহলে বলবো যে বহিস্থ আবরণবিহীন ভাইরাস। ওকে, মনে রাখবা। তাহলে এখানে একটা কথা বলছে, দেখো আমি তোমাকে একটু বলি যে বহিস্থ আবরণ বলতে শুনতে আসলে আমাদের মানে ইনভেলাপ যেটা সেটাকে মিন করে। ওকে, কি মিন করে জানো, ইনভেলাপ মিন করে, ইনভেলাপ। তাহলে যাদের ইনভেলাপ আছে তাদের বলবো কি ইনভেলাপ ভাইরাস বা বহিস্থ আবরণী ভাইরাস। আর যাদের হলো তোমার বহিস্থ আবরণ নাই তাদের আমি কি বলবো জানো, নগ্ন ভাইরাস বা নেকেড ভাইরাস। ওকে, নেকেড ভাইরাস। ওকে, তাহলে ব্যাপারটা একটু মনে রাখবা। আচ্ছা ওকে, তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের বহিস্থ আবরণী ভাইরাস কি কি আছে, খেয়াল করো তো। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস এবং করোনা ভাইরাস। এটা মনে রাখবে কীভাবে জানো, মনে রাখবা হলো দেখো এইচআইভি নামটা একটু দেখো তো, এইচআইভি নামটা দেখো, এইচআইভি নামটা লেখো, এটা তোমার একটু নোট খাতায় আলাদা করে লিখে নাও। তোমার যেখানে তোমরা নোট করতেছো সেখানে একটু লিখে রাখো বহিস্থ আবরণী ভাইরাস বা ইনভেলাপ ভাইরাস। ওকে, বহিস্থ আবরণী ভাইরাস বা ইনভেলাপ ভাইরাস। এটার উদাহরণ কি, এটার উদাহরণ হইল, মনে রাখার উপায় হইল এইচআইভি। এইচআইভি। এখন তুমি এটাকে সহজ মনে করো যে আমরা যখন পড়ি তখন নেমোনিক দিয়ে মনে রাখলে কিন্তু আমাদের অনেক ইজি হয়, তাই না? ব্যাপারটা হলো তুমি যদি এখন পরীক্ষার হলে যদি নেমোনিকে ভুলে যাও তাহলে তোমার জন্য অনেকটা টাফ না। সেই জন্য অন্তত তুমি যেই নেমোনিক দিয়ে মনে রাখতে যাচ্ছ সেই নেমোনিককে তুমি ডিকোড করতে পারতেছো, এইটা তোমাকে এনজয় করতে হবে। ওকে, দেখো এইচআইভি, দেখো এইচআইভি নিজে একটা হলো একটা তোমার ইনভেলাপ ভাইরাস। ওকে, তাহলে আমি একটা পাইলাম এইচআইভি। এইচআইভি আইতে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা আইতে কি ইনফ্লুয়েঞ্জা। আরেকটা একটু দেখে আসো, তোমার আরেকটা উদাহরণ কি ছিল, আরেকটা উদাহরণ ছিল তোমার হারপিস। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি বলি যে আরেকটা এই যে এইচ দেখতেছো যেটা, এইচটা কি বলো, এইচটা হলো হারপিস। আর করোনাটা আমাদের এখানে ছিল না, করোনা একটু সুন্দর করে লেখে নাও। ওকে, মানে এই নেমোনিকের ভিতরে করোনা ছিল না, কিন্তু আসলে করোনা যেটা সেটা কিন্তু তোমার একটা ইনভেলাপড ভাইরাস। ওকে, তো আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার হলো বহিস্থ আবরণী ভাইরাস, এটাকে মনে রাখবে কি দিয়ে বলো, তাহলে বলবো এইচআইভি দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা, এইচআইভি দিয়ে মনে রাখবা। এইচটা কি, এইচ হলো হারপিস, আর আইতে কি ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি নিজেও একটা, আর তোমার করোনা ভাইরাস এটা একটা এক্সট্রা। ওকে, তাহলে আই থিঙ্ক ওটা অন্তত মনে রাখতে পারবা, এটা সুন্দর করে নোট করে ফেলো। ওকে, তাহলে দেখো এটা কিন্তু অলরেডি আলোচনা করলাম। আর যেগুলার নাই, সাপোজ মনে করো যে আমি যদি তোমাকে বলি যেগুলার ক্ষেত্রে সাধারণত ইনভেলাপটা নাই তাহলে কি বলা হয়, নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস।
এবং এই যে ইনভেলাপ যেটা সেটা কিসের জানো? অ্যাকচুয়ালি আমি একটু খেয়াল করো, আমি তোমাকে একটু দেখাই। ইনভেলাপটা না আসলে তোমার লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি বলো? লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে তৈরি। এই এখন তোমার মনে হতে পারে ভাইয়া যেহেতু এটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি, এটার এককগুলোকে মনে হয় লিপোমিয়ার বলবো, তাই না? ব্যাপারটা তো তাই বলে। আমার তো যেহেতু আমি ক্যাপসিড ছিল, ক্যাপসিডের এককগুলোকে আমরা ক্যাপসোমিয়ারই বলছি। তাহলে লিপিডটা দেখো, আমাদের যে ইনভেলাপ সেটা আমাদের লিপোপ্রোটিন দিয়ে তৈরি, তাই না? তাহলে লিপোপ্রোটিনের এককগুলোতে আমরা লিপোমিয়ার বলবো, এটা তো বোঝাই যায়, তাই না? ব্যাপারটা হলো আমাদের এটা লিপোপ্রোটিনের যে এককগুলো সেগুলোকে বলা হয় পেপ্লোমিয়ার। এটা আমাদের ভুল হয় অনেক ক্ষেত্রে, সেজন্য ব্যাপারটা একটু মনে রাখবা, ওকে? এখন দেখো এনজাইম, আমাদের ভাইরাসের দেহে সবসময় কিন্তু এনজাইম থাকে না। আবার কিছু দেখো ব্যাকটেরিয়াফাজ, হ্যাঁ? এখন এটা কিন্তু আমি তোমাদের বলবো না। হ্যাঁ, ব্যাকটেরিয়াফাজ বলতে আসলে অ্যাকচুয়ালি কী মিন করে এটা তুমি নিজের একটু জিজ্ঞাসা করো তো। ফাজ মানে হইলো যেটা তোমার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, মানে একটা ভাইরাস। ফাজ মানে হলো একটা ভাইরাস, যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তার কি ফাজ মানেই হলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিয়া ফাজ মানে কি? ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। মূল কথা ব্যাকটেরিয়া ফাজ একই জিনিস। বুঝতে পারছো? ব্যাকটেরিয়া ফাজ একই জিনিস। কথাটা একটু লিখে নাও, দেখবো যে মানে তুমি জাস্ট ক্লাস শেষ করে তখন দেখবো যে নিজে বই খুলছো, তখন আর মনে থাকতেছে না কিছু। ব্যাকটেরিয়া ফাজ আর ফাজ, ব্যাকটেরিয়া ফাজ একই জিনিস, ওকে? একই জিনিস। সাইনোফাজ কি বলো তো? সাইনোফাজ একই জিনিস। সাইনোফাজ একটা ভাইরাস, বুঝছো? সেটা কিন্তু শুধুমাত্র সাইনোব্যাকটেরিয়া আক্রমণ করে, ওকে? তো আমি যদি জিজ্ঞাসা করি সাইনোফাজটা কি? সাইনোফাজ সেটা একটা ভাইরাস, ওকে? সাইনোফাজও একটা ভাইরাস। সাইনোফাজও একটা ভাইরাস। সেটা কাকে আক্রমণ করে বলো? সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ওকে? আই থিঙ্ক ব্যাপারটা অন্তত তোমাদের মনে থাকবে। বাই দি ওয়ে, আজকে যে ক্লাস সেটাতে আমাদের ভাইরাসের যে আনুষঙ্গিক যে ব্যাপার ভাইরাসের গঠন কেমন হতে পারে, ভাইরাস রিলেটেড অনেকগুলো বিজ্ঞানী নাম ছিল, জড়রাসায়নিক বৈশিষ্ট্য, তারপরে আমাদের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাস কীভাবে বেঁচে থাকে, আনুষঙ্গিক অনেক ব্যাপারগুলো আমরা নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। তোমরা সুন্দর করে নোট করে ফেলো, তোমাদের নোটগুলো আমাদের গ্রুপে পোস্ট করে ফেলো, সুন্দর করে বই লাগিয়ে ফেলো, অন্তত ভালোভাবে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো। আই থিঙ্ক এই চ্যাপ্টারে সবগুলো ক্লাস করতে পারলে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো সমস্যা থাকার কথা না, ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।